ফ্রেন্ডদের সাথে বাজি ধরে হিয়া অচেনা একটা ছেলের আইডিতে মেসেজ দিল, জামাইজান, এই রমজান মাসে প্রতিটা ইফতারে আপনাকে শরবত বানিয়ে খাওয়াতে চাই। আপনি যেখানেই থাকুন না কেন এসে আমাকে নিয়ে যান। প্রাইভেট টাইমে স্যার না আসায় সবাই মিলে বসে ট্রুথ ও ডেয়ার খেলছিল। সেখানে হিয়া ডেয়ার নিল, বলা হয় একটা অপরিচিত ছেলের আইডিতে মেসেজটা দিতে। হিয়াও অনিচ্ছা থাকা সত্ত্বের উপায় না পেয়েও খুঁজে খুঁজে তাহসিন চৌধুরী নামে একটা আইডিতে এই মেসেজটা দেয়। রমজান মাস বলে শরবতের কথাই বলেছে, এখন ভীষণ ভয়ে আছে যদি এই আইডিতে লেখাটা কিছু বলে। এই ভেবে হিয়া ফোনটা রেখে বান্ধবীদের সাথে কথা বলতে লাগলো। যতই হাসি খুশি দেখাক না কেন ভিতরে ভেতরে ধুকধুকানি বেড়েই চলো। বিকেলের দিকে হিয়া প্রাইভেট থেকে বাড়ি ফিরে এলো। কিচেনে ঢুকে তার মা মাহিমা বেগমের সাথে কিছু কাজও করে দিল। রাতে তারাবি নামাজ শেষ করে তাহসিন চৌধুরী শ্রাবণ কোম্পানিতে কিছু ডকুমেন্টস চেক করছিল ল্যাপটপে। এর সাথে ফোনটাও হাতে নেয়। সেখানে স্থূল করতে করতে একটা মেসেজ দেখে হতভম্ব। সাথে সাথে মেসেঞ্জারে ঢুকে দেখলো মেসেজটা, জামাইজান, এই রমজান মাসে প্রতিটা ইফতারে আপনাকে শরবত বানিয়ে খাওয়াতে চাই। আপনি যেখানেই থাকুন না কেন এসে আমাকে নিয়ে যান। শ্রাবণ মুহূর্তেই রেগে দাঁত চেপে উঠে দাঁড়ালো। বাসখায় গলায় ছোট করে কাব্যকে ডেকে উঠল, কাব্য, রুমে আয় তো একবার। কাব্য মিনিট দুয়েক পর রুমে এসে বলল, কি হয়েছে? শ্রাবণ মেয়েটার আইডি লিঙ্ক কাব্যর ফোনে সেন্ড করে বলল, 20 মিনিট সময় দিলাম, এই মেয়েটার টু জেড সব খবর আমার সামনে এনে দিবি। কাব্য ফোন বের করে লিঙ্কটা দেখে বলল, কি হয়েছে ভাইয়া? এই মেয়ের কিছু করেছে? শ্রাবণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। কাব্য মাথা নত করে চলে গেল। আজ পর্যন্ত বড় ভাইয়ের মুখের উপর কোনো কথা বলতে পারেনি, আজও পারবে না। হিয়া সেই যে বিকেলে মেসেঞ্জারে ঢুকে অচেনা ছেলেটার কনভারসেশনস ডিলেট করে এরপর আর মেসেঞ্জারে ঢোকেনি। কেমন যেন বুক ধুকভুক ধুকভুক করছে। কাকে না কাকে মেসেজ দিয়েছে আল্লাহ ভালো জানে। কে জানে 2-3 বাচ্চার বাপই নাকি। হিয়া ভাবাভাবি বাদ দিয়ে পড়তে বসলো। সামনে এইচএসসি পরীক্ষা হাতে, বেশি সময় নেই। রমজান মাস বলে কলেজ বন্ধ দিয়েছে, কিন্তু প্রাইভেট খোলা আছে। এদিকে কাব্য 20-25 মিনিট পরই শ্রাবণের রুমে এসে নক করলো, ভাইয়া আসবো? শ্রাবণ গম্ভীর কণ্ঠে বলল, আয়। কাব্য রুমে ঢুকে শ্রাবণের সামনে দাঁড়িয়ে গড় গড় করে বলল, ভাইয়া। মেয়েটার নাম হিয়া, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। বাবার নাম হামিদ শিকদার, মায়ের নাম মাহিমা শিকদার। মেয়েটা কোনো ভাই বোন নেই, ওরা ঢাকায় থাকে। ওর বাবা একজন উকিল। ওদের বাসাটা নিজস্ব 3 তলা। সেক্ষেত্রে বলতে গেলে নিচতলায় পার্কিং আর কাজের লোকেরা থাকে, আর দোতলা ওরা থাকে, আর 3 তলার ফ্ল্যাট হিসেবে ভাড়া দেয়। এখন সেখানে কেউ থাকে না, আর লোকেশনও দিয়েছি তোমাকে। শ্রাবণ ল্যাপটপে কাজে মন দিল আর কাব্যকে চলে যেতে বলল। কাব্য রুম থেকে বেরিয়ে নিজের রুমে আসতেই টস করে মনে পড়ল মেয়েটার ছবি তো শ্রাবণকে দেয়নি। তখনই হোয়াটসঅ্যাপে কাব্য একটা ছবি পাঠালো, সাথে মেসেজও দিল, ভাইয়া, এটা ওই মেয়েটার পিক। শ্রাবণ সেই ছবিটা দেখতে কিছুক্ষণ নিশ্চুপ হয়ে রইল, চোখ জোড়া পলক ফেলতেই ভুলে গেল। অপূর্ব দেখতে মেয়েটা। মেয়েটার কাজল কালো চোখই যেন অদ্ভুত অজানা, বারবার তাকিয়ে থাকতে মন চাচ্ছে। শ্রাবণ ভাবতে থাকলো, মেয়েটা কি ওকে চেনে যে ওই রকম একটা মেসেজ দিল। শ্রাবণ আর কাজে মন বসতে পারলো না। ল্যাপটপ রাফায়েল দিয়ে রুম থেকে বেরিয়ে কাব্যকে ডাকলো, কাব্য। সামনে আসতেই শ্রাবণ বলল, কাব্য শোন, ব্যাগপত্র গুছিয়ে রাখ, কালকে একটা জায়গায় যাব।
কয়েকদিন থাকবো সেখানেই। তোমার কাজ আছে নাকি? ঠিক আছে, যাব। কাব্য চলে যেতেই শ্রাবণ সেখান থেকে চলে এলো। কি যেন ভেবেই হাঁটা দিল। পরক্ষণই তার বাবা রুমের সামনে এসে ঠেকলো। বাহিরে থেকে বলে উঠল, বাবা আসবো? শ্রাবণের বাবা তৌকির চৌধুরী ভিতর থেকে বললেন, এসো শ্রাবণ। শ্রাবণ ভেতরে ঢুকে তার বাবার সামনে দাঁড়িয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, বাবা, আমার কিছুদিন ছুটি চাই, একটা কাজে যাব। অফিসে এজেন্ট অ্যাটেন্ড করতে পারবো না। খুব জরুরি নাকি? জরুরি যে নয় তা নয়, এছাড়াও কিছুদিন অন্য একটা জায়গায় থেকে ঘুরে আসতে চাই। আর তোমার প্রজেক্টগুলো করে দেব, শুধু অফিসে যেতে পারবো না। তৌকির চৌধুরী প্রশ্ন করলেন না। ছেলের উপরে দৃঢ় বিশ্বাস আছে। শ্রাবণ যা করে বা করতে চায় কোনোটাই মন্দ হয় না, ভালোই হয়। তিনি এই মুহূর্তে বলে উঠলেন, ঠিক আছে, যেখানে যাও সাবধানে থেকো। ওয়াশরুম থেকে বের হলো শ্রাবণের মা সাবিহা চৌধুরী। তার চোখে মুখে চিন্তার রেশ, সব চিন্তা বড় ছেলেকেই নিয়ে। তিনি চিহ্নিত কণ্ঠে বললেন, তুমি কি একা যাচ্ছ? না, কাব্য সাথে আছে। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে এসো। রাতটা ভালোই ভালোই চলে গেল। সকালে হতেই শ্রাবণ ব্যাগপত্র নিয়ে রেডি, সাথে কাব্য। কাব্য এখনো জানে না শ্রাবণ কি কাজে যাবে বা কোথায় নিয়ে যাবে। শ্রাবণ গাড়ি ড্রাইভারকে একটা লোকেশন দিল। লোকেশনটা হিয়াদের বাড়ির লোকেশন। ড্রাইভার ওদের নামিয়ে দিয়ে চলে গেল। শ্রাবণ কাব্যর সাথে নিয়ে বাড়ির গেটের কাছে এলো। হিয়ার বাবা হামিদ সাহেব তখন কোর্টে যাচ্ছিলেন গাড়ি নিয়ে। শ্রাবণ তাকে থামিয়ে বলল, আঙ্কেল, আপনার সাথে কিছু কথা ছিল। হামিদ সাহেব গাড়ি থামিয়ে ভেতর থেকে বললেন, কি বলবে? শ্রাবণ বলল, আমরা শুনলাম আপনি নাকি ফ্ল্যাটটা ভাড়া দিবেন, তাই চলে এলাম। ও আচ্ছা, তুমি বরং ভিতরে গিয়ে আমার মেয়ে আর ওয়াইফের সাথে কথা বলো। দারোয়ান তোমাদের নিয়ে যাবে। আমার কোর্টে যেতে হবে, তাই সময় দিতে পারলাম না। কাব্য হেসে বলল, সমস্যা নেই, আমরা ভিতরে গিয়ে কথা বলছি। হামিদ শিকদার গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন। শ্রাবণ আর কাব্য দোতলায় এসে নক করলো। হিয়া মোবাইল স্ক্রল করতে করতে দরজা খুলে দিল। শ্রাবণ সচক্ষে হিয়াকে দেখে কিছুক্ষণ তাকিয়ে রইল। কাব্য এবার বুঝতে পারছে তার ভাই সেই মেয়েটার বাড়িতেই এসেছে। নিশ্চয় কোনো কিছু হয়েছে, নাইলে তার ভাই এখানে আসার মতো লোক নয়। হিয়া কপালে ভাঁজ ফেলে বলল, আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। কাব্য বলে উঠল, আমরা এই বাসায় ভাড়া থাকবো বলে এসেছি। এই বাড়ির মালিক আমাদের ভেতরে এসে কথা বলতে বলেছে। হিয়া যেন মুরগি বানানোর জন্য একটা সুযোগ পেল। ঠিক করলো দুজনের থেকে ভাড়া বেশি চেয়ে নেবে। ছেলে দুটোকে সাথে সাথে বলে উঠল, আসুন আসুন, ভেতরে আসুন। হিয়া কালকে যাকে না চিনে জামাইজান বলে মেসেজ দিয়েছিল, সেই ছেলে তাদের বাসা ভাড়া চাইতে এসেছে। সেটা হিয়া এখনো বুঝতে পারেনি। এই মুহূর্তে হিয়ার কথা বলার জন্য শ্রাবণ আর কাব্যকে ভেতরে ঢুকতে বলল। শ্রাবণ ভেতরে ঢোকার আগেই বলল, বাড়িতে আর কেউ নেই? না মানে আপনি একা থাকলে ঢুকবো না। হিয়া হালকা হেসে বলল, আম্মু আছে, আসুন। শ্রাবণ ভেতরে ঢুকলো। হিয়া ওদেরকে ডাইনিং রুমে বসতে বলল। শ্রাবণ আর কাব্য দুজনেই পাশাপাশি বসে পড়লো। হিয়া ওদের সামনাসামনি বলল। শ্রাবণ হিয়াকে বলল, তাহলে আপনার আম্মুকে ডেকে আনুন, আপনার আম্মুর সাথে কথা বলি। হিয়া গা ছাড়া ভাব নিয়ে বলল, তাকে ডেকে কি হবে? বাড়ির মালিক আমি, আমার সাথে কথা বলতে হবে। আর আপনাদের মধ্যে কে বড়? কাব্য শ্রাবণকে দেখিয়ে
বলল, ভাইয়া বড়। হিয়া শ্রাবণের দিকে তাকিয়ে বলল, মনে হলো কোথাও যেন দেখেছে, কিন্তু মনে করতে পারছে না। শেষে বলেই উঠল, আপনাকে না কোথায় যেন দেখেছি। শ্রাবণ হেসে বলল, দেখতেই পারেন, যেহেতু পৃথিবীটা গোল। হুম। আর আপনারা ব্যাচেলার নাকি বিয়ে করেছেন? না, বিয়ে করিনি, গার্লফ্রেন্ড আছে। না। কেন বলুন তো? না, ওই আর কি, যদি থেকে থাকে তাহলে ওদের ফ্লাইটে আনা যাবে না। শ্রাবণ বলল, ছি ছি, ওই রকম কিছুই নেই। হিয়া তার মায়ের রুমের দিকে তাকিয়ে মনে মনে বলল, আল্লাহ, আম্মুকে আগেই রুম থেকে বের করো না। কাজ করছে, কাজে যেন করতে থাকে, নইলে আমার সব প্ল্যান ভেস্তে যাবে। শ্রাবণ বলল, কি হলো, ভাড়া কি দেবেন না আমাদের? দেব দেব। আর শুনুন, আপনাদের আগে বলে দেই, এখানে থাকতে হলে কিছু শর্ত বা নিয়ম আছে। যেমন রাত 9টার পরে বাড়িতে ঢোকা যাবে না, কোনো ঝামেলা করা যাবে না। আর যেহেতু ব্যাচেলার আপনারা দুজনই, সেক্ষেত্রে কোনো মেয়ে আনা তো অ্যালাউই নেই। শ্রাবণ গলা কণ্ঠটা মলিন করে বলে উঠল, ঠিক আছে, আমরা এই নিয়মেই বাহিরে যাব না। এবার বলুন, ভাড়া কত রাখবেন? ভাড়ার কথা পরে বলি, আগে বলুন আপনারা কয়টা রুম নেবেন? পুরো ফ্ল্যাটটাই ফাঁকা, সব মিলিয়ে 3টা বেডরুম, ডাইনিং স্পেস, লিভিং স্পেস, কিচেন, সবই আছে। শ্রাবণ বলল, 2টো রুম লাগে দুইজনের, আবার আমরা কাউকে শেয়ার করে করে থাকতে পারবো না। বলতে গেলে পুরো ফ্ল্যাটটাই নিব। ঠিক আছে, তাহলে কয় মাস থাকবেন? শ্রাবণ মুখে কোনো বাঁকা হাসি ফুটিয়ে বলল, সারা বছর থাকলে কি সমস্যা? হিয়া ভ্রু কুঁচকালো, মানে? আরে এই মাসটাই। ও, তাহলে পুরো ফ্ল্যাটটাই মিলে 55,000 টাকা ভাড়া দিয়েন। কাব্য উঠে দাঁড়িয়ে বলল, কি বলছেন, এত কেন? 10,000-এর বেশি চাইছেন কেন? দারোয়ানকে জিজ্ঞাসা করেছিলাম, সে বলেছে 45,000 হয়ে যাবে। আর এখন ফাজলামি করেন? আমাদের এত বড় বাড়ি থাকতেও আপনার এখানে থাকতে এসেছি, এটাই আপনার ভাগ্য। শ্রাবণ রেগে গেল, যত টাকাই হোক না কেন ও এখানেই থাকতে রাজি। আর কাব্যকেই এত কথা বলতে হবে কেন? টাকা কি কম আছে নাকি, তাও এই কথা বলতে হবে ওর? শ্রাবণ কাব্যর দিকে তাকিয়ে চুপ থাকতে ইশারা করলো। কাব্য চুপ হয়ে বসে পড়ল। শ্রাবণ মুখে হাসি এনে বলল, কিছু মনে করবেন না হিয়া, আসলে ও বুঝতে পারেনি। হিয়া চকিতে শ্রাবণের মুখপান তাকিয়ে বলল, আপনি আমার নাম জানলেন কি করে? ওই নিচে দারোয়ান আপনার নাম বলছিল, তাই শুনেছি। আর আপনাকে তুমি করে বলি, আপনি করে অসুবিধা হচ্ছে? হিয়া মাথা নেড়ে বলল, ঠিক আছে। আর আপনারা এত জোরের কথা বলবেন না, আস্তে কথা বলুন। ঠিক আছে। আর তুমি যা ভাড়া চেয়েছো সেটাই দেব। এবার আমাদের রুমটা দেখিয়ে দাও। হিয়া উঠে দাঁড়ালো, তার মায়ের রুমে গিয়ে উপরে ফ্ল্যাটের চাবি গোছাটা নিয়ে এলো। আর তার মাকেও ডেকে আনলো। মাহিমা বেগম ছেলে দুটোকে দেখে এগিয়ে এসে বললেন, হিয়া, ওদের তো ঠিক চিনতে পারলাম না। শ্রাবণের মুখের কোণে হাসি ফুটিয়ে সালাম দিল। এরপর হিয়া বলল, আম্মু, এই দুটা ভাইয়া 3 তলায় ভাড়া থাকতে এসেছে, এই মাসটাই নাকি থাকবে। ব্যাচেলার বলে কেউ ভাড়া দিচ্ছে না। আর ওদেরও দেখে খারাপ মনে হচ্ছে না, আব্বুই ওদের কথা বলতে বলেছে। হিয়া তার মাকে সব কথা বলল, আর একটু বাড়িয়েই বলল। মাহিমা বেগম বললেন, ঠিক আছে। আর ওদের ভাড়া ঠিকঠাক বলে দিয়েছিস তো? গোলমাল করিসনি তো আবার? হিয়া মাথা দুদিকে নাড়িয়ে বলল, না না আম্মু, ওদের সাথে গোলমাল কিছুই করিনি। আর তুমি বিশ্বাস না করলে ওদের জিজ্ঞেস করো। শ্রাবণ কাব্য কানে কানে বলল, দেখেছিস কি অভিনয় জানে। কাব্য মন চাচ্ছে সব বলে দিতে, তার বড় ভাইয়ের জন্য কিছুই বলতে পারছে না।
আল্লাহ ভালো জানে এখানে কেন এসেছে। মাঝখান থেকে ওদের টাকাটাই জ্বলে চলে গেল। যদিও ধনী হোক, বসে থেকে এতগুলো টাকা দেওয়া কোনো ইচ্ছেই নেই। মাহিমা বেগম নিজের রুমে চলে গেল। আবার ফিরেও এলেন একটা বড় ব্যাগ নিয়ে। সেটা হিয়ার হাতে ধরিয়ে দিয়ে বললেন, ওদের রুমটাই দেখিয়ে দে, আর এখানে নতুন বেডশিট, পর্দা আছে, সেগুলো গুছিয়ে দিয়ে আয়। শ্রাবণ হালকা হেসে আন্তরিকতার সাথে বলল, আন্টি, এগুলো আমাদের দিন, আমরাই করে নেব। মাহিমা বেগম হেসে বললেন, না বাবা, এগুলো হিয়াই করুক। আসলে গত মাসে যারা চলে গিয়েছে, তারপর পুরো ফ্ল্যাটটাই ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে ঠিকই, কিন্তু নতুন বেডশিট, পর্দাগুলো লাগায়নি। যা হিয়া, ওদের নিয়ে যা। হিয়া ব্যাগটা হাতে নিয়ে শ্রাবণ আর কাব্যকে সাথে যেতে বলল। শ্রাবণ যাওয়ার আগে মাহিমা বেগমকে সালাম দিয়ে চলে গেল। মাহিমা বেগম শ্রাবণ আর কাব্যর ব্যবহার দেখে সত্যি খুশি হলেন। কাব্য নিজের লাগেজ নিয়ে উপরে আস্তে আস্তে হাঁপিয়ে গিয়েছেন। শ্রাবণ হিয়ার পেছনে পেছনে রুমে ঢুকে গেল। নিজের লাগেজটা রেখেই ড্রয়িং রুমের আয়সী ভঙ্গিতে বসে পড়ল। হিয়া তৎক্ষণাৎ দুটো রুমে বেডশিট, বালিশের কভার, পর্দাগুলো লাগিয়ে দিল। সব কিছুই ঠিকঠাক করে নিয়ে শ্রাবণের সামনে এসে বলল, শুনুন, আমাদের যা করণীয় তা করে দিয়েছি, আর কাজের লোক এসে রান্নাবান্না যা করার করে দিয়ে যাবে। আর হ্যাঁ, যে শর্তগুলো দিয়েছি মনে যেন থাকে। হুম, থাকবে। তো তুমি চলে যাবে নাকি এখন? হুম। পাশ থেকে কাব্য বলে উঠল, আপু, ভাড়াটা কি কম নেওয়া যায় না? হিয়া মাথা নাড়িয়ে বলল, না, আপনাদের ভাড়া দিয়েছি, এই অনেক। অন্য কোনো বাসা হলে ডাবল দিলেও আপনাদের ভাড়া দিত না। কাব্য বলল, কেন দিত না? কারণ আপনারা ব্যাচেলার। আর 10,000 টাকার বেশি চেয়েছি কেন জানেন? কেন আপু? এই যে আপনাদের সাথে কথা বলে ভাড়া পাকাপাকি করে দিলাম, এতে আমারও তো কিছু লাভ করতে হবে নাকি? আর যেহেতু সামনে ঈদ, কাব্য গোল গোল চোখে তাকিয়ে রইল। এরপর চলে গেল ভেতরের রুমে। এদিকে শ্রাবণের কোনো হেলদোলই নেই। ফোনে মনে হয় কিছু দেখছে। হিয়া তখনও শ্রাবণের দিকে তাকিয়ে মনে করার চেষ্টা করলো কোথায় যেন দেখেছে। এরপরে চলে যেতে নিল। শ্রাবণ উঠে দাঁড়িয়ে হিয়ার সামনে দাঁড়িয়ে বলল, কোথায় যাচ্ছ বৌজান? হিয়া তরিং চোখে তাকালো। শ্রাবণের মুখে থেকে এমন কথা আশা করেনি। মনে মনে তো ভালোই ভেবেছিল, তাহলে কি এই ছেলে মাঝে গোলমাল আছে নাকি? হিয়ার কথাগুলো আউরিয়া কপালে ভাঁজ ফেলে বলল, কি বলছেন? আপনার মাথা ঠিক আছে? শ্রাবণ তাচ্ছিল্য হাসি দিয়ে বলল, মাথা ঠিক থাকতে দিয়েছিল কি? সেই তো পাগল করেই এখানেই নিয়ে এলো। হিয়া এক পা পিছিয়ে গিয়ে কাঠগলায় বলে উঠল, কী সব কথা বলছেন? মেয়ে দেখলে এরকম কথা বলতে ইচ্ছে করে? আর কি পাগল করে দিয়েছি? এসব আজে বাজে কথা আমি একদম অ্যালাউ করব না কিন্তু। উফ, কি আজে বাজে কথা বললাম! তুমি তো আমাকে বাধ্য করেছো বলতে। আমি কি শুধু শুধু এখানে এসে তোমাকে এগুলো বলছি নাকি? তুমি অধিকার দিয়েছো। হিয়া রেগে গিয়ে বলল, আমাকে ভালো ঘরের স- আপনাকে ভালো ঘরের সন্তান মনে করেছিলাম। এসে হিয়াকে ঘুরে ঘুরে দেখতে লাগলো। হিয়া বিরক্ত লেগে গেল। সাথে সাথে শ্রাবণকে বলল, আমি আগে জানলে কখনোই আপনাদের দুজনকে এখানে থাকতে দিতাম না। শ্রাবণ হিয়ার হাতটা মুচড়ে ধরল। দাঁত চেপে হিসিয়ে বলে উঠল, আমায় জামাই বলে ডাকতে তো ঠিকই পেরেছো, তাহলে তোমার কথাগুলো দিতে পারছো না কেন? হিয়া হাত ছাড়তে মুচড়াতে মুচড়াতে বলল,
কে আপনাকে জামাই বলেছে? হ্যাঁ, মিথ্যে বলার জায়গা পান না? শ্রাবণ হাত ছেড়ে দিয়ে নিজের ফোন বের করে হিয়াকে দেখালো। হিয়া নিজের লেখার মেসেজটা দেখে ভয়ার্থক চোখে তাকালো। শ্রাবণ হেসে বলল, বউজান, চিনতে পেরেছো কি আমাকে? আমি তোমার হাতে শরবত খেতে এসেছি। খাওয়াবে না আমায়? আর তোমায় নিতেও এসেছি। যা যাবে না আমার সাথে? হিয়া ভয় পেল ঠিকই, কিন্তু দমে গেল না। বলল, শুনুন, আমি অস্বীকার করব না যে ওইটা আমার মেসেজ না, ওইটা আমারই। আসলে বান্ধবীদের সাথে ট্রুথ অর ডেয়ার খেলতে গিয়ে আপনাকে মেসেজ দিয়েছিলাম। এতে সিরিয়াস ভাবার কিছুই নেই, শ্রাবণ বলল। কিন্তু আমি তো সিরিয়াস ভেবেই নিয়েছি বউজান। আর সিরিয়াস ভেবেই এত শত কাজ ফেলে তোমার জন্য এখানেই এসেছি। হিয়ার সাথে সাথে মুখের উপর বলে দিল, তাহলে চলে যান। শ্রাবণ হিয়ার হাত ধরে নিজের মুখোমুখি করে বলে উঠল, চলে যাওয়ার জন্য আসিনি। হিয়া কিছু বলবে ঠিক তখনই বাহিরে থেকে হিয়ার মা ডেকে উঠল, হিয়া, হিয়া উপরে, কাজ হয়েছে? হিয়া গলা উঁচিয়ে বলল, আসছি আম্মু। হিয়ার হাত ছাড়ানোর জন্য ছটফট করতে থাকে, ব্যথাও পায় শ্রাবণ, তবুও হাত ছাড়ছে না। হিয়া রেগে গিয়ে বলল, হাত ছাড়ুন, নইলে বাসা ভাড়া দেব না। শ্রাবণ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তুমি ভাড়া দিলেই কি আর না দিলেই কি, আমাকে বের করতে পারবে না। এসেছি যখন, তখন তোমাকে নিয়েই ফিরবো। আর এখনকার মতো ছেড়ে দিলাম, তবে সন্ধ্যায় শরবত বানিয়ে দিয়ে যেও। টেস্ট করতে চাই তোমার হাতের শরবত কেমন হয়। আর যেহেতু বলেছো শরবত প্রতিদিনই খাওয়াবে, তাহলে আজ থেকেই স্টার্ট করো বউজান। আর যদি উপরতলায় শরবত না আসে, তাহলে কিন্তু তোমায় ধরে নিয়ে এসে শরবত বানাতে বলবো। বললেই হাত ছেড়ে দিল হিয়ার। হাত ছাড়া পেয়ে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, অসভ্য লোক, মেয়ে মানুষ দেখলেই হাত ধরতে মন চায়। কেন যে মেসেজ দিয়েছিলাম, এখন কঠিনভাবে ফেঁসে গিয়েছি। যে করেই হোক ওদের থাকতে দেওয়া যাবে না। হিয়া শ্রাবণদের ফ্ল্যাট থেকে বেরিয়ে তার মায়ের সাথে নিজেদের ফ্ল্যাটে চলে আসে। মাহিমা বেগম রুমে চলে যান আর হিয়া নিজের রুমে গিয়ে তার বান্ধবী নেহাকে কল দেয়। এই বান্ধবী, তোকে ডিয়ারটা দিয়েছি, এখন সব দোষ এই নে নেহাল। এই নেহালের ডেয়ার দিয়ে হিয়ার কক্ষণে শ্রাবণ ফোনে মেসেজ দিত না। আর শ্রাবণ এখানকার আসতেও না। আর লোকটাও খুব আজব। মেসেজ না হয় কেউ দিতেই পারে, তবে সেটাকে সিরিয়াস ভাবা কি দরকার? আর অসভ্য, চেনে না জানে না অন্য মেয়ের হাত ধরে। হিয়া কথাগুলো বিড়বিড় করে বলতে বলতে নেহা কল রিসিভ করে ফেলে। কিরে হিয়া, ভালো আছিস? এমন ভালো ভালো আছি যে ভালোতেই নাচানাচি করতে মন চাচ্ছে। কি বলছিস? আমার কথা? কি হয়েছে রে দোস্ত, ভালো করে বল। কি আর হবে, কালকে যাকে জামাইজান বলে মেসেজ দিলাম, তোদের সামনে ওই ছেলেটা এখন আমার জন্য আমাদের বাসায় ভাড়া থাকতে এসেছে। নেহাল অবাক হয়ে বলে উঠল, কি বলছিস, মজা করছিস নাকি? এই, তোর কাছে আমার কথা মজা মনে হয়? তুই প্রাইভেট যাওয়ার সময় বাসায় আসিস, দেখাবনি। এই ভাই, আসলেই সিরিয়াস। আর এই সব তোর জন্য হয়েছে। তুই যদি ওই রকম ডেয়ার না দিতি, তাহলে ওই রকম কিচ্ছুই হতো না। হিয়া এখন নেহালকে দোষারোপ করে ফোনটা কেটে দিল। মাথায় কিচ্ছু কাজ করছে না। এমন যে হবে তা তার কল্পনাই ছিল না। এখন যে করেই হোক এই ছেলে দুটোকে বের করতে হবে এখান থেকে। কিন্তু কি করে বের করবে? ভাড়া তো নিজেই দিয়েছে। বের করতে পারবে না সহজে। ওর ভাবনার মাঝেই ফোনটা টুং করে মেসেজ উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখলো আননোন নাম্বার। হিয়া বিরক্ত প্রকাশ করে ফোনটা রিসিভ করলো। হ্যালো বউজান, কি করছো? উফ, আপনি কি শুরু করলেন বলুন তো।
আমার এসব পছন্দ নয়, পছন্দ নয়, পছন্দ হয়ে যাবে। ফোন রাখুন বলছি। রাখবো না। এখন রাখবো না বললে তো হবে না। তোমার জন্য সব কাজ ফেলে চলে এসেছি। এখন এই কথা আমি মানব না। না মানলে আমার কি? আর নাম্বার কই পেলেন? শ্রাবণ ঠোঁট কামড়ে হেসে বলল, বইয়ের নাম্বার কি স্বামীর কাছে অজানা থাকে নাকি? হিয়া দাঁত চেপে বলল, রাখলাম। হিয়া কল কেটে দিতেই শ্রাবণ আবার কল দেয়। হিয়া রিসিভ করে না, ফোন সুইচ অফ করে রেখে দেয়। শ্রাবণ বাঁকা হেসে ফোনটা বিছানায় রাখে। এরপরে ব্যাগ থেকে ল্যাপটপ বের করে বিছানায় বসে পড়ে। এখানে বসেই একটা ইম্পর্টেন্ট মিটিং অ্যাটেন্ড করবে। ওদিকে কাব্যকে সাবিহা চৌধুরী কল দিলেন। এতক্ষণ শ্রাবণের ফোনে কল দিচ্ছিল, কিন্তু ও ধরছে না বলে কাব্যকে কল দিলেন। কাব্য ফোন রিসিভ করে করলো, হ্যালো আম্মু বলো। কি করছো? আম্মু রুমে এসে শুয়ে আছি। তুমি কি করছো? সাবিহা বেগম অভিমান ভরা কণ্ঠে বললেন, তোদের দুজনকে নিয়ে চিন্তা করা ছাড়া আমার আর কি কাজ? কাব্য হেসে বলল, তুমি অযথা চিন্তা করছো। আমরা ভালোই আছি এখানে। আর কয়টা দিনেরই তো ব্যাপার। আর ভাই তো সাথেই আছে। তোর ভাই সাথে আছেই বলেই তো চিন্তা। তোমার ভাই কি করেছে? ফোন ধরছে না কেন? ভাইয়া তো অফিসের মিটিং করছে, তাই ফোন ধরছে না। ভাইয়ার কাজ শেষ হলে আমি বলে দেব তুমি কল দিয়েছিলে। ঠিক আছে। আর ওখানে খাওয়া দাওয়া ব্যবস্থা আছে তো? হুম, আছে। তুমি চিন্তা করো না। ঠিক আছে, তাহলে এখন রাখছি। আচ্ছা, ভালো থেকো। হুম। হিয়া কথা অনুযায়ী নেহাল ওদের বাড়িতে আসে। এর কারণ বলতে ওই ছেলেকে দেখতে এসেছে। হিয়া রেডি হচ্ছিল। নেহার বাসার নিচে দাঁড়িয়ে অনবরত কল দিয়েই চলেছে, কিন্তু তার ফোন তো সে বন্ধ করেই রেখেছে। নেহাল শেষমেশ উপরে উঠে এলো। মাহিমা বেগমকে হিয়ার কথা জিজ্ঞাসা করতেই তিনি বললেন হিয়া রুমেই আছে। আর হিয়ার রুমে যেতে বললেন। নেহা হিয়ার রুমে ঢুকতে ঢুকতে বলে উঠল, এই তোকে কতবার কল দিচ্ছি, ধরছিলিস না কেন? হিয়া পেছনে ফিরে বলল, আরে তুই এসেছিস আর ফোনটা বন্ধ করে রেখেছিলি কেন? আরে ওই লোকটা বারবার কল দিচ্ছে দেয়, তাই বিরক্ত হয়ে ফোনটা বন্ধ করে রেখেছি। নেহাল নেহা বিছানায় বসে বলল, ফোন বন্ধ করে রাখতে হবে না হবে কেন? আর আগে বল ছেলেটা দেখতে কেমন রে? উপরে গিয়ে দেখে আয়। তুই সাথে চল না একটু। হিয়া ঝাড়ি মেরে বলল, এই তুই যাবি? তুই সাথে চল না। আমি একা গিয়ে কি করব? তুই সাথে গেলে ভালো হবে। আমি যেতে পারবো না। আর আমায় আমার হয়ে গিয়ে গিয়েছে চল, নইলে প্রাইভেটে দেরি হবে। নেহা জেদ ধরে বিছানায় বসে থাকে। আজ ছেলেটাকেও দেখেই যাবে। হিয়া ব্যাগ আর ফোনটা হাতে নিয়ে রুম থেকে বের হয় ঠিকই, তখন নেহাকে বলল, কিরে আয়। না, আমি যাব না। তোর আবার কি হলো? এদিকে আয় বলছি। হিয়া এগিয়ে এসে নেহার সামনে দাঁড়ালো। নেহা বলল, চল না একটু দেখে আসি ছেলেটাকে। আমি যেতে পারবো না, তুই গিয়ে দেখে আয়। আমি একা গিয়ে কি করব? ছাদে যাওয়ার বাহানা দিয়ে দেখে আসবি যা। নেহা হিয়াকে ছাড়াই চলে গেল। ওদিকে শ্রাবণ একটা মিটিং শেষ করে আর একটা মিটিং অ্যাটেন্ড করেছে। কাব্য ড্রয়িং রুমের সোফায় শুয়ে শুয়ে টিভি দেখছে। খুব একটা ভলিউম দেয়নি, কারণ শ্রাবণের কানে টিভির সাউন্ড গেলে বকবে। নেহাল 3 তলায় এসে দাঁড়িয়ে আছে। মেইন দরজা বন্ধ রয়েছে। এখন ছেলেটাকে দেখবে কি করে? নেহাল মিনিট দুয়েক ভাবাভাবির পর আল্লাহ আল্লাহ করে দরজায় নক করে। কাব্য বিরক্তি প্রকাশ করে বসে থাকে। আবার নক করলে কাব্য উঠে দাঁড়ায়। দরজা খুলে নেহালকে দেখে বলে উঠল, কি চাই? নেহাল কাব্যর পা থেকে মাথা পর্যন্ত দেখতে থাকে। এটাই কি তাহলে ওই ছেলে শ্রাবণ?
নেহাল আমতা আমতা করে বলল, শুনলাম আপনারা নতুন এসেছেন। হুম, এতে কোনো সমস্যা? না না, সমস্যা হবে কেন? আসলে আপনাদের সাথে পরিচিত হতে এলাম। কাব্যর গম্ভীর গলায় বলল, পরিচিত হয়ে কি করবেন? নেহাল ঘাবড়ে যায়। মনে মনে বলে ওঠে, এত প্রশ্ন করতে হবে কেন? মানুষ তো পরিচিত হতেই পারে, স্বাভাবিক। কাব্য নেহালের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে নিক্ষেপ করে বলে উঠল, এই আপনার উদ্দেশ্য কি বলুন তো? কি উদ্দেশ্য থাকবে তাহলে? এসেছেন কেন? নেহাল বলেই উঠল, আপনি এমন ঝগড়ুটে কেন? কাব্য বিরক্ত হয়ে বলে উঠল, এই আপনার সমস্যা কি বলুন তো? ফাজলামি করেন? ভিতরের রুম থেকে শ্রাবণ কড়া গলায় বলে উঠল, কাব্য, যদি আরেকটা শব্দ আসে তাহলে তোর খবর আছে। কাব্য নেহালের দিকে তাকিয়ে বলে উঠল, এই যা তো। নেহা তবুও বলে উঠল, আরে শুনুন। কাব্য দরজা লাগিয়ে দেয়। সকাল থেকে মন মেজাজ একদম খারাপ। আবার এর মাঝে একা একটা মেয়ে এসেছে পরিচিত হতে। ওরা দুইজনই ছেলে, ওদের সাথে পরিচিত হতে এসে যদি ফাঁসিয়ে দেয় তখন? এর থেকে ওসব মেয়ের থেকে দূরে থাকাই ভালো। শ্রাবণ উঠে রুম থেকে দরজা লক করে আবারও বিছানায় বসলো। নেহা হতভম্ব হয়ে নিচে নামলো। হিয়া দাঁড়িয়েছিল নিচে। নেহা চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে চান্স পায়নি। হিয়া বলল, কি রে, তোর মুখটা এমন লাগছে কেন রে? নেহা হিয়ার হাত ধরে রাস্তায় বেরিয়ে বলল, ভাইরে কি বলবো, উপরে গিয়েছিলাম, সেখানে একটা ছেলে, নাম মনে হয় কাব্য। ছেলেটা আমাকে দেখেই বলে, কি চাই? বলেছি যে আপনারা তো নতুন এসেছেন, তাই পরিচিত হতে চাই। ছেলেটা সোজা আমায় চলে যেতে বলল। হিয়া হাসতে হাসতে শেষ। নেহা বলল, কিরে হাসছিস কেন? হাসবো তো। হাসবো না তো কি করব? তোকে যে না করেছিলাম আর তুই গেলি। এখন বোস কেমন? তুই তো ওই ছেলের ছোট ভাইয়ের সাথে কথা বলে এসেছিস। ওই ছেলেকে এখনো দেখিসনি। বিকেলের দিকে শ্রাবণের কাজ শেষ হয়। এরপরে ল্যাপটপে জায়গা মতো রেখে শাওয়ার নিয়ে রুমের দরজা খুলেই ড্রয়িং রুমে আসে। কাব্য বাহিরে থেকে রুমে ঢুকলো। শ্রাবণ ওর দিকে তাকিয়ে বলল, কোথায় গিয়েছিলি? নিচে দারোয়ানকে টাকা দিতে। কেন? কাজের আন্টি এসে বলে গিয়েছে বাজার করতে হবে। আমি তো বাজারে যেতে পারবো না, তাই দারোয়ানকে টাকা দিয়ে এসেছি। সে বাজার করে দেবে ও। ভালোই করেছিস। ভাইয়া, আম্মু ফোন দিয়েছিল, তোমাকে কল দিতে বলেছে। কেন, কোনো কিছু হয়েছে নাকি? কাব্য এই কথা শুনে শ্বাস ছেড়ে বলল, কি আর হবে, তোমায় নিয়ে চিন্তা করে। ইফতারের আগে কাজের বুয়া এসে শ্রাবণদের রান্নাবান্না করে দিয়ে যায়। ইফতারের সময় হয়ে এসেছে, তাই দুজন ডাইনিং টেবিলে বসে আছে। শ্রাবণ ফোন বের করে হিয়াকে কল দেয়। হিয়ার ফোনে রিং হচ্ছে। হিয়া কল রিসিভ করে। শ্রাবণ কাব্যর সামনে হিয়াকে বউজান বলে উঠল। বউজান, আসলে না, শরবত নিয়ে। কাব্য গোল গোল চোখে তাকিয়ে রইল। মনে মনে ভাবল, যে ভাই কাজ ছাড়া কিছুই বোঝে না, সবসময় গম্ভীর হয়ে থাকে, একটু এদিক সেদিক হলেই রেগে যায়। তার মুখে প্রেমালাপ, তবে কি তার ভাই প্রেম করে? হিয়া তার বাবার থেকে পাশে থেকে উঠে গিয়ে এসে এসে বলল, কিসের শরবত নিয়ে আসবো? হ্যাঁ, আমি মরে গেলেও আপনার জন্য শরবত নিয়ে আসবো না। তাহলে ভূত হয়ে এসো, তবুও আসবে না? শ্রাবণ বাঁকা হেসে বলল, আসতে তো তোমাকে হবেই, তাহলে চলো, চলে এসো, আমি অপেক্ষা করছি তোমার জন্য, বলেই ফোনটা কেটে দেয়। কাব্য অবাক কণ্ঠে বলে উঠল, ভাইয়া তুমি প্রেম করো? শ্রাবণ ঠান্ডা হাসি দিয়ে বলল, দেখতে থাক। হিয়া ডাইনিং টেবিলে আসতেই মাহিমা বেগম একটা ট্রে হিয়ার
পনে বলল, উপরে ছেলে দুটোকে দিয়ে আসতে। হিয়া সোজা গলায় বলল, যাবে না সে। মাহিমা বেগম বললেন, দেখ, ওরা আজ প্রথম ইফতার করবে এখানে। কাজের বুয়া সব রেডি করে দিয়েছে ঠিকই, কিন্তু আমাদেরও তো একটা দায়িত্ব থাকে, তাই না? যা না দিয়ে আয়। আম্মু তুমি যাও না, তুমি যাও, তুমি বাচ্চা মানুষ, কিচ্ছু হবে না। হামিদ শিকদার যেতেই বললেন। হিয়ার উপর না পেয়ে ট্রে হাতে নিয়ে তিনতলায় উঠে এলো। এখন ওদের সামনে গেলেই তো মান সম্মান সব চাঙ্গে উঠবে। একটু আগেই বলেছিল মরে গেলেও শরবত নিয়ে যাবে না, কিন্তু এখন যে যেতেই হচ্ছে। হিয়া কলিং বেল বাজলে কাব্য গিয়ে দরজা খুলে দেয়। শ্রাবণ ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে তাকালো। হিয়াকে দেখে বাঁকা হেসে উঠে দাঁড়ালো। শ্রাবণের কাছে যেন এই সুযোগ হিয়াকে কথা শোনানো, সুযোগটা হাতছাড়া করতে চায় না। হিয়ার হাতে ট্রেতে ইফতারি দেখে শ্রাবণ ডাইনিং টেবিলে সেরে মেইন দরজার কাছে আসে। হিয়ার হাতের ট্রেটা কাব্যর দিকে এগিয়ে দিয়ে বলল, আম্মু পাঠিয়েছে, এগুলো রাখুন। কাব্য আন্তরিকভাবে সাথে বলল, আপু, এগুলোর কোনো প্রয়োজন নেই, এত খাবে কে, নিয়ে যান। তবুও রাখুন। শ্রাবণ কাব্যর কাঁধে নিজে কোনো ঠেলে হিয়াকে পা থেকে মাথা অবধি পরখ করলো। হিয়া মাথা নত করে রইল, লজ্জায় নাক কাটা যাচ্ছে। শ্রাবণ হিয়ার দিকে তাকিয়ে বলল, ভেতরে এসো বউজান। কাব্য তরিং চোখে শ্রাবণের মুখ প্রাণে তাকালো। মাথায় ঢুকছে না কিছুই। এর মানে শ্রাবণ এর মেয়ের সাথেই প্রেম করে? এর জন্যই তাহলে এখানে এসেছে? একেই বাসে তাহলে? কাব্য যে কি খুশি লাগছে বলার বাহিরে। এই মুহূর্তে হিয়ার মাথা নত করেই বলল, ভেতরে যাব না ভাইয়া। শ্রাবণ মুখ বেরিয়ে বলে উঠল, তুমি তো আবার বলেই দিয়েছো বেঁচে থাকতে আসবে না, তাহলে কি ভূত হয়ে এসেছো? হিয়া মাথা তুলে কাব্যকে বলল, এই যে আপনি এগুলো রাখুন তো। কাব্য হাত বেরিয়ে টেটা নিতে যাবে, ঠিক তখনই শ্রাবণ কাব্যর হাত ধরে নেয়। হিয়া শ্রাবণের দিকে তাকালো। শ্রাবণ বলল, এগুলো ভেতরে এসে রেখে দাও। হিয়ার মুখ ঘুরিয়ে বলে উঠল, পারবো না, নিলে নেন, নাইলে চলে গেলাম। শ্রাবণ ডিয়ার কেয়ার ভাব নিয়ে বলে উঠল, যাও। সে আবারও ফিরে আসতেই হবে। হিয়া রেগে গিয়ে বলল, দেখি সরুন। শ্রাবণ কাব্যকে নিয়ে সরে যায়। হিয়া বড় বড় পা ফেলে ডাইনিং স্পেসে চলে আসে। টেটা রেখে পেছনে ফিরে চলে যায়। শ্রাবণ দরজার সামনে দাঁড়িয়ে পথ আটকায়। হিয়া জিজ্ঞাসা সুর দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, পথ আটকালেন কেন? যেতে দিন। শ্রাবণ বাঁকা হেসে বলে উঠল, বউজান থেকে যাও। থাকার কথা না বললেও তো আবার বলবে যে জামাইজান থাকতে বলল না। হিয়ার আগে চোখ পাকিয়ে তাকিয়ে শ্রাবণের হাতে দরজা থেকে সরিয়ে দিয়ে চলে গেল। শ্রাবণ দরজা লাগিয়ে ডাইনিং স্পেসে চলে এলো। কাব্য তার মায়ের সাথে ফোনে কথা বলছে। শ্রাবণ চেয়ার টেনে বসতে কাব্য ফোনটা এগিয়ে দিয়ে বলল, আম্মু কল দিয়েছি, কথা বলবে? আম্মু ভালো আছো? ভালো। তুমি ভালো আছো? ভালো। এখন কি করছো? আমার কাব্য, আছি, ঠিক আছে। ঠিক বললে আম্মু, কি করব? তোমরা সাবধানে থেকো, কোনো বিপদ আপদ হলে ইমিডিয়েট জানাবে। এবার কিছু হলে তোমার বাবা কোনো এক্সকিউজ শোনার জন্য বসে থাকবে না। শ্রাবণ হেসে বলল, কুল কুল, হাইপার হচ্ছে কেন বলো তো? কিচ্ছু হবে না, সেফ জায়গায় আছি, ঠিক আছে, পরে কথা বলছি, ইফতার করো। আচ্ছা। শ্রাবণ কলটা কেটে দিয়ে ফোনটা পাশেই রাখলো। কাব্য বলে উঠল, আম্মু তোমাকে নিয়ে যে পরিমাণে টেনশন করে বলার বাহিরে। এত চিন্তা মনে হয় আমার জন্য করে না। এই চুপচাপ খা। ভাইয়া বল। ভাইয়া একটা কথা জিজ্ঞেস করব? কর। ভাইয়া, তুমি সত্যি করে বলো তো, এখানে কি ওই মেয়ের জন্য এসেছো নাকি অন্য কোনো কারণ আছে? কি কারণ থাকবে? থাকলে তো দেখতি। তবুও জিজ্ঞেস করলাম। আগের বার তো
আব্বুর বন্ধু মরির সাহেব কত ছল চতুরি করে তোমার উপরে হামলা করেছিল, সেটা নিয়েই আম্মু চিন্তা করে। শ্রাবণ গম্ভীর হয়ে খাচ্ছিল। কাব্য কথাটা শোনার পরে চোখ তুলে তাকালো। পরক্ষণই রাগে শ্রাবণের চোখ দুটো রক্ত লাল হয়ে গিয়েছে। কাব্যর দিকে তাকিয়ে দাঁত চেপে বলল, আমি ওই মরিনকে কিছু করব না। ওর ছেলেকে রাস্তায় কুড়িয়ে কুড়িয়ে মারবো, রাস্তায় কুবিয়ে কুবিয়ে মারবো। ওর সাহস হলো কি করে আমাকে মারার? আমি এটাই ভেবে পাই না। পেছন থেকে মেরেছিল বলে মারতে পেরেছিল, যদি সামনে থেকে হতো তাহলে ওকেই শেষ করে দিতাম। ও এখনো চিনতে পারেনি কাকে মেরেছিল। ও ছেলেকে দেশে আসতে দে, সব শোধ তুলব। রাত ৯টা। কাজের বুয়া শ্রাবণদের ফ্ল্যাটে অনবরত কলিং বেল বাজিয়েই যাচ্ছে, কিন্তু কেউ উঠছে না। মিনিট ১০ অনবরত কলিং বেল বাজানোর পর কাব্য ঘুম ঘুম চোখে দরজা খুলে দেয়। কাজের আন্টি দেখে কপাল কুঁচকে বলে উঠল, আন্টি আপনি এত রাতে এখানে কেন? সেহরি রান্না করে দিয়ে এসেছি। ও আসুন। কাজের আন্টি বলে উঠল, তোমাদের তো কোনো অসুবিধা হচ্ছে না না আন্টি? আর একটা কথা, হ্যাঁ বলুন, তোমরা কি খেতে পারো আমার রান্না? কাব্য হালকা হেসে বলল, হ্যাঁ আন্টি খেতে পারি। তবে আন্টি, আমার বড় ভাই ঝাল খেতে পারে না, সেদিকে একটু খেয়াল রাখবেন। ঠিক আছে। হিয়া প্রাইভেট যাওয়ার জন্য বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। শ্রাবণদের ড্রাইভার তখন গাড়ি নিয়ে আসে। শ্রাবণী গাড়ি নিয়ে আসতে বলেছে, এখন একটা জায়গায় যাবে। হিয়া গেটের সামনে দাঁড়িয়েছিল নেহার অপেক্ষায়। শ্রাবণ গেট থেকে বেরিয়ে দেখতে পায় হিয়াকে। এরপর হিয়ার সামনের দিকে নিজের গাড়িতে উঠে বসলো। হিয়া শ্রাবণের দিকে তাকালো, মনে মনে ভাবলো, ম্যাসিউদ গাড়িতে যখন যাওয়া আশা করে তাহলে বেশ বড়লোক ঘরের ছেলেই, নইলে কি এত দামি গাড়ি থাকতো? শ্রাবণ হিয়ার দিকে এক পলক তাকিয়ে আবার সামনে তাকিয়ে চোখে সানগ্লাস দিল আর ড্রাইভারকে যেতে বলল। ড্রাইভার হুঁ বলে গাড়িটি নিয়ে যাওয়ার গতিতে মিলিয়ে গেল। হিয়া মনে মনে বলল, ভালোই হলো বেঁচে গিয়েছি। এবার আর কিছু বলে উম, বলেনি, যাক এখন একটু রিল্যাক্স থাকতে পারবো। হিয়া নেহার সাথে প্রাইভেটে চলে আসে। সেখানে এসে বাহিরে শ্রাবণের সেই ব্ল্যাক ম্যাসিডিউস গাড়িটা দেখতে পায়। হিয়া নেহালকে বলল, নেহাল চল বাড়ি চলে যাই। কেন, কি হলো? রোজায় ধরলো নাকি তোকে? রোজায় ধরবে কেন? অন্য একটা কারণে চল ফিরে যাই। এসেছি যখন পড়েই যাব। না আজ পড়তে পারবো না। কেন, কি হয়েছে বলতো? আরে ওই যে শ্রাবণ, ও এখানে চলে এসেছে। কি? হুম, এই যে এই ম্যাসিউড গাড়িটা শ্রাবণের। কিন্তু ও এখানে এলো কি করে? কি জানি, আল্লাহ ভালো জানে। এখন বাড়ি চল। না যাব না, এখানে যখন তোর শ্রাবণ এসেছে তাহলে ওকে দেখেই যায়। হিয়া কটমট দৃষ্টিতে তাকিয়ে বলল, কি বললি? কার শ্রাবণ? ওই অসভ্য লোকটাকে বলেছিস আমার শ্রাবণ? এটা বাড়ি থাকলে তোকে ইচ্ছে মতো মারতাম। দুজনের কথার মাঝে হিয়ার ফোন বেজে ওঠে। হিয়া ফোনের দিকে তাকিয়ে দেখে প্রাইভেট টিচার রিমন কল দিয়েছে। রিমন আরেকদিকে আবার হিয়ার খালাতো ভাই। হিয়ার কলটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তোরা কই, আসবি না আজকে? ভাইয়া আসছি, তাড়াতাড়ি আয়। হিয়া ফোনটা ব্যাগে রেখে নেহালকে নিয়ে ভিতরে চলে যায়। প্রাইভেটে এসে রিমন সারি বলে, আ আপনি করে বল, আর যদি বাইরে অথবা বাড়িতে থাক তাহলে তুমি করে বলবে। স্যার আসবো? হ্যাঁ এসো। এত দেরি করলে কোনো বলো তো স্যার? ড্রাইভার
আসতে দেরি হয়ে গিয়েছিল তাই। ঠিক আছে বসো। হিয়া নেহার সাথে পেছনে একটা ব্রেঞ্চে বসে। ক্লাসটা মতো ১৫ জনের মতো স্টুডেন্ট হবে। এর মাঝে আবার ৬ জন ছেলেও আছে। ওরা ওদের মতো আলাদা হয়ে বসেছে। আর মেয়েরা এক সাইডে বসেছে। অবাকর ব্যাপার হলো হিয়া এখানে এসে শ্রাবণকে দেখতে পায়নি। নেহাও উকিঝুঁকি হয়ে আশেপাশে দেখছে কিন্তু পাচ্ছে না। শেষে বুদ্ধি কাটিয়ে স্যারকে জিজ্ঞেস করলো, স্যার একটা কথা জিজ্ঞেস করো। তবে ভুলভাল কিছু জিজ্ঞেস করলে কানে ধরাবো না স্যার। ভুলভাল না, আসলে বাহিরে যে একটা গাড়ি, ওইটা কার? রিমন হেসে বলল, ও ওইটা ওইটা আমার বন্ধুর। অনেক দিন পরে দেখা হয়েছে। ও স্যার, উনি কি চলে গিয়েছে? রিমন হিয়ার দিকে তাকিয়ে বলল, হিয়া বই বের করো। রিমন প্রশ্নটা এড়িয়ে গেল। পড়া পড়ানো শেষ হলে সবাই চলে গেছে। হিয়া নেহালকে নিয়ে বসে রইল। সবাই গেলে রিমনকে শ্রাবণের ব্যাপারে জিজ্ঞাসা করবে। এর মাঝে ওদের ক্লাসমেট রাকিব হিয়াকে বলল, হিয়া বাহিরে আয় তো, কথা আছে। ঠিক আছে, বাহিরে দাঁড়া। সবাই চলে গেল। রিমন ল্যাপটপ খুলে বসলো। হিয়া নিহালকে নিয়ে ওর সামনে এসে বলল, ভাইয়া তোমার সাথে একটা কথা আছে। কি কথা বলো? কোনো পড়া বুঝিনি। পড়া না, অন্য বিষয়ে বল ভাইয়া। বাহিরে যে গাড়িটা, মানে শ্রাবণ, উনি কি তোমার ফ্রেন্ড? রিমন ল্যাপটপ চাপিয়ে হেসে বলল, না, দুলাভাই হয়। হিয়া এমন কথায় ভ্যাবাচাকা খেয়ে যায়। নেহাল ঠাস করে বলে উঠল, দুলাভাই বলতে হিয়ার জামাই নাকি? রিমন হেসে বলল, নেহালি ভালো বুঝেছে। হিয়া দুজনের দিকেই তাকালো। এরপর বিরক্ত হয়ে বলে উঠল, বুঝতে পেরেছি, সব ওই অসভ্য লোকের কাজ। আর ভাইয়া তোমাকে নিশ্চয় এখানে এসে কান পরা দিয়ে গিয়েছে। কি বলেছে বলো? আরে যা বলার বলা বলে গিয়েছে। তোর ওসব শুনতে হবে না। এখন যা ভাইয়া, বলো না, নইলে কিন্তু তোমার খবর আছে। রিমন হেয়ালি করে বলল, তুই যে কি করতে পারবি তা আমার জানা আছে। আর শোন, তোকে একটা কথা বলি, শ্রাবণ অতটাও খারাপ না যতটা ভাবছিস। হিয়া নেহার হাত ধরে রাগে গটগট করে বেরিয়ে যায়। যাওয়ার আগে রিমনকে বলল, তোমাকে বেতন দিব না, দেখো তুই না দিলি যা। হিয়া ধূপধাপ পা ফেলে চলে আসে। বাহিরে আসতেই দেখে রাকিব বাহিরে দাঁড়িয়ে আছে। হিয়া রাকিবকে বলল, এই রাকিব, কি যেন বলবি? শোন, কিছু নোট লাগবে। রিমন স্যার বলল তোর কাছে পাওয়া যাবে। দিস তো হিয়া। নেহা আর রাকিব তিনজনে হাঁটতে থাকে। হিয়া রাকিবের কথায় উত্তর দেয়, নোটগুলো বাসায় আছে, তাহলে ছবি তুলে দিস। ঠিক আছে। হিয়া নিজেদের বাসায় চলে আসে। এর মাঝে শ্রাবণকে দেখতে পায়নি বলে মনে মনে মহা খুশি। হিয়া ওদের ফ্লাইটের মেইন দরজা খোলা পেয়ে ভেতরে ঢুকে কাব্যকে দেখে। কাব্য এখানে এসেছে ছাদে আরেকটা চাবি নিতে। হিয়া ওর সাথে ভালো মন্দ দুটো কথা বলে সোজা মাহিমা বেগমের কাছে চলে যায়। সেখানে তার মাকে বলল, আম্মু তোমার সাথে কথা আছে। কি কথা বল? আম্মু, আমি রিমন ভাইয়ের কাছে পড়বো না। ভাইয়া জ্বালায়। তাহলে কার কাছে পড়বি শুনি? মাহিমা বেগম কথাটা বলতে বলতে ড্রয়িং রুমে আসে। ড্রয়িং রুমে তখন কাব্য বসেছিল। কাব্য মাহিমা বেগমকে বলে উঠল, আন্টি কিছু মনে না করলে একটা কথা বলবো। বলো বাবা। আপনি চাইলে হিয়া আপু আমার কাছে অথবা আমার ভাইয়ার কাছে পড়তে পারে, যদি কোনো সমস্যা না থাকে। মাহিমা বেগম কাব্যর কথাটা শুনে মন থেকে খুশি হয়ে ওঠেন। এরপরে হিয়ার দিকে তাকিয়ে বলে ওঠেন, কিরে পড়বি? হিয়া অসহায় হয়ে তাকায় তার মায়ের দিকে। মনে মনে বলে উঠল, এর থেকে তো রিমন ভাইয়ের কথাও মজা লাগতো না ভাই। আমি রিমন ভাইয়ের কাছেই পড়ব।
কিন্তু আম্মুকে এখন না করব কি করে? মাহিমা বেগম আবারও বলে উঠল, "কি রে, পড়বি কি?" হিয়া দোটানায় পড়ে গেল। রিমনের সাথে শ্রাবণের ফ্রেন্ডশিপ জানার পরে ঠিক করেছিল রিমনের কাছেই পড়বে না। কিন্তু কাব্য থেকে এই কথা মোটেও আশা করেনি। আর একদিকে তার আম্মু জিজ্ঞাসা করছে পড়বি কিনা। হিয়া খুব কষ্টের হাসার চেষ্টা করে বলে উঠল, আমি আমি তো রিমন ভাইয়ের কাছেই পড়ছি, তাহলে আর অন্য কোথাও পড়ব কি করে? মাহিমা বেগম বললেন, তুই না মাত্রই বললি ওর কাছে পড়বি না। আম্মু মজা করে বলেছি, জানোই তো ভাইয়ার সাথে কেমন ঝগড়া বাঁধে আমার। বুঝেছি। মাহিমা বেগম ছাদে আরেকটা চাবি কাব্যকে দিয়ে বলল, এই যে ছাদের চাবি। ধন্যবাদ আন্টি, আসি। আর মাঝে মাঝে আমাদের ফ্ল্যাটে আসবেন। আচ্ছা। আর তোমরাও এসো। কাব্য চলে যাওয়ার জন্য পা বাড়িয়ে আবার পেছনে ফিরে বলল, আন্টি, হেয়া আপুর তো সামনে পরীক্ষা। সেক্ষেত্রে যদি পড়া নিয়ে কোনো সমস্যা হয় তাহলে উপরে যেতে বলবেন। আমরা দুই ভাই যে কোনো একজন থাকলেই হেল্প করব। মাহিমা বেগম বললেন, ঠিক আছে, সমস্যা হলে পাঠিয়ে দেব। কি রে হিয়া, যাবি না? হিয়া হালকা হেসে বলল, তাহলে তো ভালোই হলো। আর ভাইয়া, স- সমস্যায় পড়লে অবশ্যই যাব। থ্যাংক ইউ, ওয়েলকাম। কাব্য চলে যায়। সিঁড়ি দিয়ে উপরতলায় উঠতে উঠতে নিজেই হেসে ওঠে। হিয়া বেচারি নিজে নিজেই ফাঁদে পড়ে বলে। কাব্য ওদের ফ্লাইটে এসে ছাদের চাবিটা টি টেবিলে রেখে নিজের রুমে চলে যায়। শ্রাবণ এর একটু পরই বাসায় আসে। উপরে আসার আগে হামিদ শিকদারের সাথে দেখা হয়। এরপর টুকটাক কথা বলে চলে আসে। সন্ধ্যায় ইফতারের পরে কাব্য ছাদে চলে যায়। শ্রাবণ রুমে মোবাইল স্ক্রল করতে থাকে। কাব্য মিনিট পাঁচেক ছাদ থেকে চলে আসে। বাড়ির কথা খুব মনে পড়ছে ওর। এভাবে আলাদা হয়ে খুব কমই থেকেছে। কাব্য শ্রাবণের রুমে এসে বলল, ভাইয়া তুমি কি বিজি? না কেন ভাইয়া, ভালো লাগছে না। চলো না নিচে গিয়ে একটু হাঁটাহাঁটি করে আসি। চল। শ্রাবণ ওয়ালেট আর ফোন নিয়ে রুম থেকে বের হয়। কাব্য ওর রুমে থেকে ফোনটা নিয়ে আসে। দুজনে ফ্ল্যাট থেকে বের হয়। কাব্য মেইন দরজায় লক করে দেয়। এই সময় কাব্য ফোনে কল দেয় ওর ফুফাতো বোন রিয়া। কাব্য রিসিভ করে কানে নিয়ে বলল, কি রে, কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? ভালো। তো কি মনে করে কল দিলি আজ হঠাৎ? কি মনে করে আবার? জানোই তো। কাব্য ফোনটা মিউট করে শ্রাবণকে বলল, ভাইয়া রিয়া কল দিয়েছে। শ্রাবণ সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, ব্লক করে দে। কাব্য শ্রাবণের স্পষ্ট জবাবে কিছু বলল না। রিয়াকে বলল, হুঁ, বলো। কি যেন বলেছিলি? শ্রাবণ, ভাইয়া কোথায়? কাজ করছে। মিথ্যে কথা। এসে দেখে যা। মজা করো না তো। ভাইয়ার কাছে ফোনটা দাও। তুই কি আমার বেআইন যে মজা করব? বললাম না কাজ করছে। একটু ভিডিও করে দেখাও না। পারবো না। ভাই জানলে বকবে। বকুক, তাও একটু। এই ফোন রাখবি নাকি ফুপ্পিকে বলে দেব? ঠিক আছে, রাখছি। কাব্য ফোনটা কেটে দিয়ে তার বড় ভাইকে বলল, ভাইয়া এই মেয়ে তো তোমার জন্য পাগল। কে, রিয়া? শ্রাবণ তপ্তশ্বাস ছেড়ে বলল, তাই তো ব্লক করে রেখেছি। যতক্ষণ কথা বলবে মাথাটা খারাপ করে ফেলে। আর বাসায় আসলে তো দুই একটা থাপ্পড় খেয়ে শান্ত হয়। দুজনের কথা বলতে বলতে নিচে এসে পড়ে। গেট থেকে বেরিয়ে রাস্তায় হাঁটা দেয়। বেশি দূরে যাবে না, সামনে কতটুকু রাস্তা হেঁটে ফিরে আসবে। এদিকে হিয়া রুমে শুয়ে শুয়ে শ্রাবণের কথাই ভাবছিল। শ্রাবণ যে ওর জন্যই এখানে এসেছে সেটা ওর এখনো বিশ্বাস হয় না। ঝগড়ার মাঝেই এটা বলতে হবে, ছেলেটা দেখতে সুন্দর আছে, হ্যান্ডসাম, গম্ভীর, চালাক, সব দিক দিয়েই পারফেক্ট। কিন্তু ওকে যে একদিনে ভালোবেসে
এখানে এসেছে এটা ওর বিশ্বাস হয় না। মনে হয় ছেলেটা মজা নিতে এসেছে, কিন্তু চোখের সামনে যা হচ্ছে তা দেখে মনে হচ্ছে না যে মজা নিতে এসেছে। আর রিমনও তো বলল শ্রাবণ ভালোই ছেলে। হিয়ার কথাগুলো ভাবতে ভাবতে পড়তে বসলো। শ্রাবণ রাস্তার দিকে হাঁটতে হাঁটতে হিয়াকে মেসেজ দিল, বৌজান কি করছো? হিয়া ফোনের দিকে তাকিয়ে শ্রাবণের মেসেজ দেখেই বই রেখে ফোনটা হাতে নিল। মেসেজের রিপ্লাই দিল, বৌজান ছাড়া কি কোনো কথা নেই? বউকে বউজান বলবো না তো কি বলবো? আমি কি আপনার বিয়ে করা বউ যে বউজান বলতে হবে? বিয়ে করা ছাড়াই না হয় বললাম, সমস্যা কোথায়? আর তুমি তো আমাকে বাধ্য করেছো বলতে। মোটেও না, মোটেও না। হা না, হা রাখলাম, ভালো থাকবেন। শ্রাবণ ঠোঁট কামড়ে হেসে মেসেজ লিখলো, রেখে দিলে কি করে ভালো থাকবো? যেভাবে আগে ছিলে সেভাবেই। আগে তো ভালোই ছিলাম, মাঝখানে তুমি এলে কেন? আর এখনই কেন দূরে সরিয়ে দিচ্ছ? হিয়া মেসেজটা পড়ে কি উত্তর দেবে ভেবে পেল না। শ্রাবণ আবার মেসেজ দিল, লোকে যেমন 1 মিনিটে কাউকে ভালোবাসতে পারে, আবার এমনও সময় আছে 1 সেকেন্ডও তাকে ঘৃণা করতে পারে। তোমাকে দেখার পরে আমার মধ্যে কোনো ঘৃণা জন্মায়নি যে ভুলে যাব। তোমাকে আমি ভালোবাসি, ভালোবেসে তোমার কাছে এসেছি। হিয়া মেসেজটা পড়ে সড়ক সাথে সাথেই লিখলো, আমি পড়তে বসবো, পরে কথা হবে। শ্রাবণ মেসেজটা সিন করে রেখে দিল। কাব্য একটা দোকানের সামনে এসে তার বড় ভাইকে বলল, ভাই একটু দাঁড়াও, আসছি। শ্রাবণ দাঁড়ায়। কাব্য দোকান থেকে বেরিয়ে আসে, হাতে কতগুলো চকলেট। শ্রাবণের বুঝতে বাকি নেই ওই চকলেট নিয়ে এসেছে কেন। যাই হোক, শ্রাবণ এই মুহূর্তে কিছু বলল না। কাব্য শ্রাবণের কাছে এসে বলল, ভাইয়া চলো, চলে যাই। কেন ঘুরবি না? না, হয়ে গিয়েছে। সত্যি করে বলতো এখানে কেন এসেছিস? চকলেট কিনতে? শ্রাবণ মুখ বেঁকিয়ে বলল, তুই যে কেন চকলেট কিনতে এসেছিস বুঝতে বাকি নেই ভাই। ভাইয়া এই বাড়ি শেষ। শ্রাবণ হাঁটতে হাঁটতে গম্ভীর শ্বাস ছেড়ে বলল, যে একটা সিগারেট ছুঁয়েছে সে ছাড়তে চেয়েও সিগারেট ছাড়তে পারেনি। শ্রাবণ কাব্যকে নিয়ে বাসায় চলে আসলো। দোতলায় হিয়াদের ফ্ল্যাট দিয়ে যাওয়ার সময় হিয়ার সাথে দেখা হয়। হিয়া মনে হয় নিচতলায় কোনো দরকার দরকারে এসেছিল। হিয়া নিজেদের ফ্ল্যাটে মেইন দরজা খুলে ভেতরে ঢুকে নিল। কাব্য ডেকে উঠল, আপু শুনুন। হিয়া পট করে পেছনে তাকালো, দরজা বন্ধ করে বাহিরে দাঁড়ালো। শ্রাবণও বুঝতে পারল না কাব্য হিয়াকে কেন ডাকছে। কাব্য এগিয়ে গিয়ে হিয়ার সামনে দাঁড়ালো। হিয়া বলল, কিছু বলবেন? হুম। কাব্য পকেট থেকে দুটো চকলেট বের করলো, হিয়ার দিকে এগিয়ে দিয়ে বলল, আপনার জন্য। হিয়া চকলেটে হাতে নিয়ে বলল, আমার জন্য? হুম। আমার তো বোন নেই, আপনি আমার বোনের মতো, তাই ভাবলাম আপনাকে দেই। আবার ভাববেন না যে কিছু মিশিয়ে দিয়েছি আপনাকে। আমাকে ভাই মনে করেই চকলেটগুলো খেতে পারবেন। হিয়া কাব্যর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর হেসে বলল, ঠিক আছে, আজকে থেকে আমরা ভাই বোন। আর থ্যাংক ইউ। কাব্য খুশি হলো। এরপর হেসে বলল, ভাই বোনেদের মধ্যে নো থ্যাঙ্কস, নো সরি। আচ্ছা ঠিক আছে। হিয়া চলে যেতে নিলে কাব্য আবারও ডেকে বলল, আপু আপনি কিন্তু আমারই বোন। আমার ভাইয়েরই না কিন্তু। হিয়া চোখ চলে যায় শ্রাবণের দিকে। অজান্তে হিয়ার মুখে হাসি চলে এলো। কাব্য বলে উঠল, হেসেছেন তো ফেসেছেন। হিয়া লজ্জা পেয়ে চলে গেল। ওর যাওয়ার প্রাণে তাকিয়ে কাব্য শ্রাবণের ফিসফিস করে বলল, ভাইয়া তোমার অর্ধেক সেটিং ডান। শ্রাবণ কাব্য পিছনে হাত রেখে বলল, হয়েছে, এখন চল। পরের দিন সকালবেলা হিয়া সারাদিন ধরে শুধু শ্রাবণের সেই মেসেজটা নিয়েই পড়েছিল।
সত্যি কি ভালোবাসে? প্রশ্নটা বারবার ভাবছে। হিয়া বিছানায় থেকে নেমে ব্যালকনিতে চলে যায়। সকালে নরম আবহাওয়া গায়ে লাগিয়ে রুমে চলে আসে। এরপর ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে বিছানায় গুছিয়ে নিয়ে রেডি হয়ে নেয় প্রাইভেটে যাওয়ার জন্য। নেহা অলরেডি ফোন দিয়েছে কয়েকবার। শ্রাবণ কালকে সময় অনুযায়ী আজকেও বের হয়। হিয়া নেহার জন্য দাঁড়িয়ে আছে। শ্রাবণ নিঃশব্দে আজকে ওর পাশে দাঁড়িয়ে বলল, যেখানে যাও ছেলে মানুষের সাথে যেন কথা বলতে না দেখি। কালকে রাকিবের সাথে বলেছিলে কিচ্ছু বলেনি, আজ দেখলে ওখানে তোমায় খবর আছে। শ্রাবণ কথাটা বলে নিজের গাড়িতে উঠল। নেহালে এলো, তবে একটুর জন্য দেখতে পারল না এই মহা পুরুষের মুখটা। হিয়া আনমনে ভাবতে থাকলো শ্রাবণকে থেত থ্রেট দিল নাকি আদেশ করলো। যাই হোক, এত চিন্তা বাদ দিয়ে নি- নিজেদের গাড়িতে উঠে বসলো। প্রাইভেটে এসে আজকেও দেখলো শ্রাবণ সেই কালো ম্যাসিডিউস গাড়িটা। হিয়া ভাবুক গলায় বলল, দেখ নেহা, উনি আজকেও এখানে এসেছে, তবে উনাকে দেখতে পাই না কেন? আর জানিস উনি না আমার উপরে নজর রাখে। আমি কি করি, কোথায় যাই, সব উনি মনে হয় মুখস্থ করে রেখেছে। নেহা বলল, তুই সত্যি লাকি রে, কেউ তোকে এক দেখায় পছন্দ করে তোদের বাড়ি এসে থাকছে, আবার তোকে নজরে নজরে রাখে। কি জানি ভাই, বুঝতে পারি না। নেহা হেসে বলল, বুঝবি বুঝবি, ভালোবেসেই দেখ, মন্দ হবে না। হিয়া হেয়ালি করে বলল, এই চল তো, দেরি হচ্ছে। হিয়া ক্লাসে ঢোকার আগে রিমন ওকে ডাকলো। হিয়া এগিয়ে গিয়ে বলল হ্যাঁ স্যার বলুন। রিমন হেসে বলল, তোকে দেখে কনফিউজড হয়ে যায় রে। কালকে বলি বেতন দিবি না, পড়ব না। হিয়া রেগে গিয়ে বলল, এমনই বলেছি। আর তুমি সবসময় আমার জ্বালাও কেন? জ্বালানোর মতো তুই তুই তো আসিস, আর কাকে জ্বালাবো? হিয়া রাগী কণ্ঠে বলল, এরপর থেকে যদি জ্বালাও তাহলে মানহানি মামলা দেব। রিমন ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, দে, জেলে গিয়ে শরবত দিয়ে আসিস। হিয়ার কান্না করতে ইচ্ছে করলো। এই শরবত শরবত শুনতে শুনতে কানটা ঝালাওয়ালা হয়ে গিয়েছে। শ্রাবণ না হয় এখন শরবতের কথা বলে না, কিন্তু এই রিমন আজকে থেকে শুরু করলো। এটাও অন্য জায়গায় হলে হিয়া নিশ্চয় রিমনকে মারতো। এখন রাগটাও চেপে ক্লান্ত গিয়ে বসলো। এরপরে যখন রিমনকে হাতের কাছে পাবে তখন ইচ্ছে মতে কেলাবে। রাত তখন 8টা। শ্রাবণ একা ছাদে এসে দোকানে দোলনায় বসে আছে। এদিকে মাহিমা বেগমের মনে পড়ল ছাদে কাপড় মেলে দিয়েছে, নিয়ে আসেনি। কাজে বুয়াও চলে গিয়েছে, এখন কাকে বলবে? তিনি নিজেও তো যেতে পারবেন না, তার সিঁড়ি বেয়ে উঠলে বুকে ব্যথা হয়। উপায় না পেয়ে সে হিয়াকেই পাঠালেন। হিয়া ছাদে এসে কাপড়গুলো নিয়ে চলে যেতে নিলেন, কিন্তু পা থেমে গেল শ্রাবণের দিকে। শ্রাবণ হিয়াকে মেলায়েম কণ্ঠে ডাক দিল, বউজান। হিয়া শ্রাবণের দিকে তাকিয়ে চলে এলো। শ্রাবণ মুচকি হেসে মৃদু স্বরে একটা গান বলল, একটা প্রেমের গান লিখেছি, আর তোতে তোর নাম লিখেছি, মাঝরাতে বদনাম হয়েছে যে, যেই না চোখের ইচ্ছে হলো তোর পরাতেই থাকতে গেল, ডাকনামে তোর ডাকতে গেল মন, কি করি এমন, অসুখে জমেছে মরণ এ বুকে, হে একটা প্রেমের গান লিখেছি, আর তোতে তোর নাম লিখেছি, মাঝরাতে বদনাম হয়েছে মন, কি করি এমন, অসুখে মরণ এ বুকে। হিয়া গানটা শুনে দাঁড়ালো, না চাইতেও কেন জানি হেসে ফেললো। এখানকার পরিস্থিতির সাথে গানটা মিলে গিয়েছে। হিয়া ভাবাভাবি বাদ দিয়ে পেছনে ফিরে এগিয়ে এলো শ্রাবণের দিকে। হিয়া শ্রাবণের গান শুনে এগিয়ে এলো। শ্রাবণ কোনো ভাবমূর্তি দেখলো না, যেমন বসেছিল ঠিক তেমনই রইল। হিয়া শ্রাবণের সামনে দাঁড়িয়ে রইল, হাঁসফাঁস করতে লাগলো। শ্রাবণ বলে উঠল, কিছু বলবে?
হিয়া হাতে থাকা কাপড় কসলাতে কসলাতে বলল, ঘুমাবেন না? শ্রাবণ উঠে দাঁড়িয়ে বলল, ঘুমটা খুব ঘুমটা কি খুব প্রয়োজন? না মানে রাত হচ্ছে, রুমে চলে যান, যাবো। আর কিছু বলবেন? হিয়া মাথা নাড়িয়ে বলে উঠল, না, আসি তবে। হিয়া চলে যাওয়ার পরই কাব্য এলো। শ্রাবণ কাব্যকে রেখেই নিচে চলে এলো। হিয়া ফ্লাইটে এসে কাপড়গুলো তার মায়ের রুমে দিয়ে নিজের রুমে চলে আসে। আর মনে ভাবতে থাকে শ্রাবণের গানটা। হিয়াও মনে কেমন অন্যরকম অনুভূতি জন্ম নিচ্ছে। আলাদা একটা ভালো লাগা কাজ করছে শ্রাবণের উপর। পরের দিন সকালে হিয়া প্রাইভেটে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। আজ আর নিচে গিয়ে দাঁড়াবে না। এখন শুধু নেহার গাড়ি আসলে সাথে সাথে নিচে নেমে চলে যাবে। দেখবে আজও শ্রাবণ আছে কিনা। শ্রাবণ ব্যালকনি দিয়ে তাকিয়ে আছে হিয়া নিচে নামছে কিনা সেটা দেখতে। হিয়াদের গাড়িও চলে এসেছে, সাথে নেহাও। শ্রাবণ মুখে একটা মাস্ক লাগিয়ে নিচে নামলো। মিনিটের মধ্যে শ্রাবণের গাড়িটাও চলে আসে। হিয়া নিজেদের ফ্ল্যাট থেকে বেরিয়ে সিঁড়ি নিচে নামছে। ঠিক এর পেছনে পেছনে শ্রাবণ নামছে। হিয়ার পেছনে ফিরে শ্রাবণকে দেখে মাথা নত করে হাঁটা দিল। সাথে শ্রাবণকে মাস্ক পরতে থাকতে দেখেও অবাক হলো। শুধু চোখ দুটো দেখা যাচ্ছে, বেশ সুন্দরও লাগছে। হিয়া প্রকাশ করলো না। নেহা হিয়াকে দেখা মাত্রই বলে উঠল, কিরে, তোর সেই সর্বতলা কেয়ারিং জামাই কোথায় রে? আজ আসেনি? হিয়া পট করে পেছনে ফিরে তাকালো। শ্রাবণ হিয়ার দিকে তাকিয়ে আছে। হিয়া এবারও কেমন করে ফেঁসে গেল। শ্রাবণ হাসতে চেয়েও হাসতে পারছে না। যাই হোক, নিজেকে সামলে নিয়ে হিয়া আর নেহার সামনে দিয়ে চলে গেল। নেহা শ্রাবণের দিকে তাকিয়ে থেকে হিয়াকে বলল, বান্ধবীর ছেলেটা কে রে? মাস্ক পরেছে তবুও কি সুন্দর লাগছে। হিয়া হতাশ হয়ে বলল, ওইটাই শরবত না মানে শ্রাবণ। নেহা তরিন চোখে হিয়ার দিকে তাকালো। সাথে সাথে নিজের মাথায় গাঁটটা মেরে হিয়াকে বলল, এই দেখ, যা বলেছি শুনে ফেলেছে মনে হয়। হিয়ার কথা বলার ভাষা খুঁজে পাচ্ছে না। মনে মনে বলল, সবসময় আমার সাথে এমন হতে হবে? কিছু দূর যাওয়ার পরে ড্রাইভার গাড়ি থামায়। এর পেছনে আরেকটি গাড়ি এসে দাঁড়ায়। শ্রাবণের গাড়ি থেকে নেমে গিয়ে শ্রাবণ গাড়ি থেকে নেমে পেছনে গাড়িটায় উঠে বসে। ওর ম্যাসিডিউসটা এখন চলে গেল হিয়ার প্রাইভেট সেন্টারে। শ্রাবণের মুহূর্তে ড্রাইভারকে বলল অফিসের দিকে যেতে। তার বাবাকেও বলেনি আজ সে অফিসে আসছে। শ্রাবণ অফিসে ঢুকলো মাস্ক পরেই। ফোর্থ ফ্লোর ওর বাবার কেবিনের সাথে ওর। শ্রাবণ তৌকির চৌধুরী কেবিনে ঢুকতেই তৌকির চৌধুরী ছেলেকে চিনতে পেরে হেসে বলল, বড় চৌধুরী সাহেব যে, আসুন। শ্রাবণ মুখে মাস্ক খুলেই পাশেই বাস্কেটে ফোন দিয়ে এগিয়ে গেল আর বলল, কেমন আছো বাবা? সন্তান দূরে থাকলে কোনো বাবা ভালো থাকে বলো? শ্রাবণ সামনে চেয়ারটায় বসে বলল, আম্মুর শরীর কেমন? ভালো। রোজ রোজা আছে? হুম। বাড়ি যাচ্ছ কবে? যে যেদিন সেই চলবে। তৌকির চৌধুরী হেসে বলল, কার কথা বলেছ আছে? তৌকির চৌধুরী ভাবলেন ছেলে হয়তো মজা করছে, তাই আর কিছু জিজ্ঞেস করলেন না। তিনি প্রসঙ্গ পাল্টে বললেন, কাব্য কোথায়? আসেনি? ওকে রেখে এসেছি। এখন বলো, অফিসের প্রজেক্টগুলো কত দূরে এগোলো? অনেকটাই এগিয়েছে। তুমি যা করেছো এই কোম্পানির জন্য, কোম্পানি না এগিয়ে যাবে কোথায়? থ্যাঙ্কস। শ্রাবণ, শোনো, বলো, 2 থেকে 3 দিন পর একটা মিটিং আছে, তোমার অ্যাটেন্ড করা খুব জরুরি। শ্রাবণ স্পষ্ট জবাব, চেষ্টা করব, ঠিক আছে। হঠাৎ কেবিনে ঠেলে ভেতরে ঢুকলো ফর্মাল ড্রেস পরিহিত একজন মহিলা। শ্রাবণ ঘাড় ঘুরিয়ে তাকে দেখে হেসে বলল, আম্মু, আজ অফিসে এসেছিলে? সাবিহা চৌধুরী শ্রাবণের কাছে এসে বললেন, হুম। কেন যেন মন টানলো অফিসে আসার জন্য।
আর এসেই দেখলাম তুমি এসেছো, না আসলেই তোমার সাথে দেখা হওয়াটা মিস হয়ে যেত। সাবিয়া চৌধুরী শ্রাবণের পাশে চেয়ারে বসলো। শ্রাবণ আরও কিছুক্ষণ কাজ সংক্রান্ত কথা বলে চলে আসার সিদ্ধান্ত নিল। সাবিয়া চৌধুরী ছেলেকে বাড়িতে যাওয়ার জন্য কত করে বললেন, তবে শ্রাবণের কোনো উত্তরই মিলল না। বলে গিয়েছে কয়েকটা দিন পরে আসবে। হিয়া প্রাইভেট পড়ে বাড়িতে ফিরে আসে, সাথে নেহাও আসে কিছু নোটস নিতে। কাব্য দারোয়ানের সাথে কথা বলেছিল। নেহাকে দেখে কাব্য ডোন্ট কেয়ার ভাব নিয়ে দারোয়ানের সাথে কথা বলতে শুরু করলো। মূলত কি বাজার করতে হবে সেটাই বলেছিল। নেহাল হিয়া সাথে উপরে এসে কিছু নোটস নিয়ে চলে আসে। কাব্য গেটের কাছে দাঁড়িয়েছিল। নেহা কাব্যর দিকে তাকিয়ে চলে গেল। কাব্যকে চেনা শেষ। প্রথম দিনেই ওকে কিভাবে ইগনোর করছিল ভুলে যায়নি। কাব্য নেহাকে দেখে মনে মনে বলে উঠল, ভাগ্যিস সেই দিন ভাগিয়ে দিয়েছিলাম, ভালোই হয়েছে। মেয়ে মানুষ, মাথায় আবার কি পেঁয়াজ আছে না আছে আল্লাহ জানে। শ্রাবণ দুপুরে বাসায় ফিরে আসে। এরপরে মিনিট 10 বসে থাকে, ওয়াশরুমে যায়, শাওয়ার নিয়ে বের হয়। সাদা টি শার্ট আর কালো শার্ট প্যান্ট পরে ড্রয়িং রুমে আসে। সোফায় বসে টিভি অন করে। কাব্য শাওয়ার নিয়ে শার্ট প্যান্ট পরে বের হয়। শ্রাবণ গম্ভীর হয়ে টিভি দেখছে। এই টিভি দেখার মুভি মুড ওর কোনোদিনও ছিল না। হুট করে কেন জানি টিভি অন করলো। কাব্য শ্রাবণের সামনে এসে বলল, ভাইয়া, আমি যদি মেয়ে হতাম তাহলে তোমার পেছনেই ঘুর ঘুর করতাম। শ্রাবণ কাব্যর এই অবান্তর কথা শুনে নাক মুখ কুঁচকে নিয়ে বলল, মাথা খারাপ হলো নাকি তোর? না, মাথা খারাপ না। তাহলে অমর কথা বললি কেন? ভাইয়া, তুমি এক এক সময় এক এক রূপ নিয়ে বের হও। আমারই মাথা খারাপ হয়। আর কোনো মেয়ের সামনে গেলে সে ফিদা হতো। যদি মেয়ে হতাম তাহলে পেছনে পড়ে থাকতাম। শ্রাবণ রেগে বলল, চোখের সামনে সর, মেজাজ খারাপ করবি না। কাব্য রুমে যেতে বলল। উচিত কথা বললেই এই কাব্যকে পছন্দ হয় না। শ্রাবণ বাস খাই গলায় বলল, ওখানে আসার আগে মুখ বন্ধ কর। কাব্য রুমের দরজা লাগিয়ে দিয়ে বিছানায় উবু হয়ে শুয়ে পড়ে। কি একটা ঝামেলায় পড়েছে। প্রেম করবে তার ভাই আর তাকে এখানে এনে ঝুলিয়ে রেখেছে। বাড়ির কথা খুব মনে পড়ছে ওর, সেটা কিভাবে বোঝাবে? মায়ের হাতে রান্না প্রচুর পরিমাণে মিস করেছে। কবে যে তার বড় ভাইয়ের উদ্দেশ্য পূর্ণ হবে, আর কবে বাড়ি ফিরে যাবে। শ্রাবণ গালে হাত ঠেকিয়ে টিভির দিকে তাকিয়ে আছে। বিকালের দিকে কাব্য ছাদে যায়। দোলনায় বসে রিলস স্ক্রল করছিল। হিয়াও ছাদে আসে ফুলের বাগানগুলো দেখতে। এই 3 দিনে শ্রাবণের ভয়ে ছাদেই আসেনি। হিয়া এই মুহূর্তে কাব্যকে দেখেই এগিয়ে এসে বলল, ভালো আছেন ভাইয়া? হুম। তুমি কেমন আছো আপু? ভালো। আপু, আমি কিন্তু তুমি করেই বললাম, তোমাকে কিছু মনে করো না। না না, কিছু মনে করিনি। তুমিও আমাকে তুমি করেই বলতে পারো। সিরিয়াস? হুম। এ সময়ে রিয়ার ফোন আসে কাব্যর ফোনে। ফোনের দিকে তাকিয়ে অবাক, আবার হিয়ার দিকে তাকালো। পরক্ষণই মাথা বাদ বুদ্ধি চলে এলো। রিয়ার সাথে শ্রাবণকে নিয়ে কথা বললে হিয়াকে জেলাস ফিল করবে। কাব্য রিয়ার কলটা রিসিভ করলো হিয়ার সামনে। হিয়া ইতস্ত বোধ করে ফুলের বাগানের দিকে মন দিল। এদিকে রিয়া কাব্যকে বলল, ভাইয়া কেমন আছো? ভালো, তুই? ভালো। ভাইয়া কি করছো? বসে আছি। তুই? বসে আছি। ভাইয়া, শ্রাবণ ভাই কোথায়? কাব্য হিয়াকে শুনিয়ে শুনিয়ে বলল, কেন, শ্রাবণ ভাইয়াকে দিয়ে কি করবি? কথা বলবো। কতদিন ধরে কথা বলিনি। ভাইয়া কাজ করছে। আর সব সময় শুধু শ্রাবণ ভাই ভাইয়া করিস কেন?
ফুপির কাছে বলে দেব কিন্তু। না প্লিজ, শুধু একটু দেখাবো। আচ্ছা কল দে। রিয়া খুশি মনে কল দিল। হিয়া ওদের কথা শুনছে। কাব্য রিয়াকে বলল, কি যে বলেছিলি শ্রাবণ ভাইয়াকে একটু দেখাও না। ভাইয়া কাজ করছে, বললামই তো, তবু একটু দেখাও। তুই এমন পাগলামি যে করিস, ভাইয়া এগুলো একদম পছন্দ নয়। তুই যে আমাকে কল দিয়ে ভাইয়াকে দেখার বায়না ধরিস, এটা ভাইয়া জানলে তোকে বাসায় গিয়ে মেরে তক্তা বানিয়ে দিয়ে আসবে। উহ, তুমিও শুরু করলে। যত যত যাই হোক, শ্রাবণ ভাইয়ার পিছু আমি ছাড়ব না। ভাইয়া পছন্দ না করলেও তার জন্য পাগলামি বন্ধ করব না। তোমায় আর কল দেব না। তাহলে তো ভালোই হলো। মোটেও না। আমি এখন এখান থেকে মনির কাছে কল দেব। দে। আম্মু তো কল ধরবেই না। তবে এরপরে যদি ফোন দিয়ে বিরক্ত করিস তাহলে আমি সিরিয়াস ফুপির কাছে বিচার দিব, বলে কাব্য কল কেটে দিল। হিয়া এতক্ষণ ওদের দুজনের কথা মন দিয়ে শুনছে। ভাবলো, রিয়া নামের মেয়েটা মনে হয় ওদের ফুফাতো বোন, আর শ্রাবণকে হয়তো পছন্দ করে। মেয়েটার কথা শুনে হিয়া অজানা কারণেই বুকের ভেতরে তোলপাড় শুরু হয়েছে। কেন হয়েছে, কি নিয়ে হয়েছে, হিয়ার মন মস্তিষ্ক জানে না। হিয়া উঠে দাঁড়ালো, কাব্যর দিকে পুনরায় আবার তাকালো না, চুপচাপ চলে গেল। হিয়া বসে বসে ভাবছে শ্রাবণকে কিভাবে পরীক্ষা করা যায়। ঠিক করে তার খালার বাড়ি চলে যায়। শুক্র শনি 2 দিন প্রাইভেট বন্ধ আছে, সেখানেই চলে গিয়ে দেখবে শ্রাবণ সেখানেও যায় কিনা। যদি শ্রাবণ ওর অনুপস্থিত টের পেয়ে সেখানে চলে যায়, তাহলে বুঝবে শ্রাবণ সত্যিকারেই ভালোবেসে। আর যদি শ্রাবণ ওর অনুপস্থিত না বুঝে, তাহলে বুঝবে ভালোবাসে না। হিয়া তার সইছে না, এখনই ব্যাগপত্র গুছিয়ে নিল। খুশিও লাগছে, আবার মনে ধুকবুক ধুকবুক করছে। আবার আরেক ঝামেলা, যদি ওর রিমন ভাই শ্রাবণকে বলে দেয়। হিয়া ভেবে ঠিক করলো রিমনকেও সামলে নিবে। এখন মূল বিষয় শ্রাবণের চোখ ফাঁকি দিয়ে এখান থেকে চলে যাওয়া। পরের দিন সকালে 8টার দিকে হিয়া চলে গেল খালার বাড়ি, বলতে রিমনদের বাড়িতে। ওর বাবা মাকে অনেক কষ্টে রাজি করিয়ে অনুমতি নিয়েছে। শ্রাবণরাও কেউ জানে না বলতে ওরা এখনো ঘুম থেকেই ওঠেনি। হিয়া রিমনদের বাসায় যাওয়ার পরে রিমনের মা রিনা বেগম হিয়াকে দেখেই খুশি হলেন। হিয়া তার সাথে কথা বলল, আশেপাশে তাকিয়ে রিমনকে খুঁজতে লাগলো, আর বলল, খালামুনি তোমার ছেলে কই, শুয়ে আছে। হিয়া রিমনের রুমে এসে নক করলো। রুমটা খোলাই। হিয়া ভেতরে ঢুকলো। রিমন পড়ে পড়ে ঘুমাচ্ছে। হিয়া রিমনের কাছে গিয়ে দাঁড়ালো। এখনই রিমনকে জাগিয়ে কথা বলতে হবে ও যে এখানে এসেছে এটা যেন শ্রাবণকে না বলে, নইলে আবার কখন যে বলে দেয়। হিয়া ডাক দিয়ে রিমন নড়াচড়ে উঠল। এরপর হিয়া বলল, ভাইয়া, ও ভাইয়া। রিমন চোখ খুলে হিয়াকে দেখে উঠে বসলো। অবাক কণ্ঠে বলল, কিরে তুই এখানে? রিমন চোখ মুখে হাত দিয়ে বলল, কিসের জন্য এসেছিস? হিয়া হেসে বলল, শ্রাবণ থেকে বাঁচতে। মানে, এই কি বলছিস? ঠিকই বলছি, শ্রাবণের থেকে বাঁচাতে এখানেই এসেছি। তবে একটা কথা রাখবে। কি কথা? ভাইয়া, আমি যে এখানে এসেছি এটা প্লিজ উনাকে বলো না। উনাকে মানে কাকে? শ্রাবণকে। ঠিক আছে, বলবো না। এখন যা, বইন একটু ঘুমাতে দে। হিয়া মুখ বেঁকিয়ে বলল, এই ঘুম থেকে উঠে গিয়ে এখন বলছে ঘুমাতে দে। থাকো, বইয়ের পাল্লায় পড়লে বুঝবে সকাল কখন হয়। রিমন শুয়ে পড়তে পড়তে বলল, তাহলে তুই আসিস কি করতে? হিয়া বিড়বিড় করে বকতে বকতে রুম থেকে বের হয়। এদিকে রিমন শুয়ে শুয়ে কল দেয় শ্রাবণকে। শ্রাবণও ঘুমিয়েই ছিল। এর মধ্যে রিমনের ফোন পেয়ে ঘুম ভেঙে যায়। ফোনটা হাতে নিয়ে কল রিসিভ করে কানে ধরল। রিমন বলল,
কি রে, কি করছিস? শুয়ে আছিস তুই? শুয়ে আছি। খবর কি রাখিস? কিসের খবর? তোর বউ তোর থেকে বাঁচতে আমাদের বাড়িতে চলে এসেছে। দেখ, সকাল সকাল ফান করার মুড নেই। কি হয়েছে সত্যি করে বল। আরে হিয়া আমাদের বাড়ি চলে এসেছে সকাল সকাল। জিজ্ঞাসা করছি কেন এসেছে। ও বলে যে তোর থেকে বাঁচতে চলে এসেছে। শ্রাবণ মুহূর্তে বেগে গিয়ে উঠল, দাঁতের চেপে বলল, ওর বাঁচা বের করছি। ভালোই ভালোই রয়ে তো ওর ভালো লাগছে না বুঝি। সোজা আঙুলে ঘি না উঠলে এখন বাঁকাতে হবে। ফোন রাখ, আমি আসছি। শ্রাবণ রিমনের সাথে কথা বলে ফোনটা রেখে বিছানা থেকে নামলো। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে ড্রেসে চেঞ্জ করে রেডি হয়ে বের হলো। কাব্য ঘুমায়েই আছে। ওকে কিছু না বলে শ্রাবণ ফ্লাট করে বেরিয়ে বাইরে থেকে লক করে চলে গেল। এর মাঝে আবার শ্রাবণ গাড়িও চলে আসলো। শ্রাবণের গাড়ি উঠে বসলো এবং রিমনের বাড়ির লোকেশন ড্রাইভারকে দিয়ে দিল। শ্রাবণের গাড়ির ড্রাইভার নাম কালাম। সে শ্রাবণকে বলল, স্যার একটা কথা ছিল। শ্রাবণ ফোনে কিছু একটা দেখতে দেখতে উত্তর দিল, বলো স্যার। ম্যাম জিজ্ঞাসা করছিল আপনি কোথায় থাকেন। শ্রাবণ লুকিং গ্লাসে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, তুমি কি বলেছ? বলেছি আমি জানি না স্যার কোথায় থাকে। ভেরি গুড স্যার, কিছু মনে না করলে আরেকটা কথা জানাবো। বলো। স্যার আপনি কোথায় আছেন? এই কথা বলার পরে ম্যাম স্যারকে বলেছিল যে আপনাকে না জানিয়ে আপনার ফুফাতো বোনের সাথে আপনার বিয়ে ঠিক করে রাখবো। শ্রাবণ একটু জোরেই বলেই উঠল, হোয়াট? কী সব বলছো? আম্মু এই কথা বলেছে? স্যার। ভাবলাম কথাটা আপনাকে জানানো দরকার। শ্রাবণ কোনো কিছু না ভেবেই কঠিন গলায় বলে উঠল, গাড়ি ঘোরাও, বাড়িতে চলো। কালাম গাড়ি ঘুরিয়ে বাড়ির উদ্দেশ্য চলে এলো। আধ ঘন্টা পরে চৌধুরী বাড়ির সামনে গাড়ি থামলো। শ্রাবণ গাড়ি থেকে নেমে হন হন করে ভেতরে ঢুকে গেল। ড্রয়িং রুমে ছিল রিয়া। শ্রাবণ ওকে দেখে আরও রেগে গেল। শ্রাবণকে দেখে এই বাড়ির কাজের লোক ফিরোজা বেগম এগিয়ে এলেন। শ্রাবণ গম্ভীর কণ্ঠে বলল, আন্টি আম্মু কোথায়? নিজের ঘরেই আছে। শ্রাবণ ধূপধাপ পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। সাবিয়া চৌধুরী রুমে তৌকির চৌধুরীর সাথে কথা বলছিলেন। শ্রাবণ রুমে ঢুকে সাবিয়া চৌধুরী উঠে দাঁড়িয়ে বলে উঠল, শ্রাবণ ভালো আছো? শ্রাবণ কর্কশ গলায় বলল, ভালো থাকতে দিয়েছ কি? কি বলেছ? কিছুই তো বুঝতে পারছি না। আর চলে এসেছো তুমি? তোমরা যা তোমরা যা শুরু করেছো আসতেই হলো। তৌকির চৌধুরী উঠে দাঁড়িয়ে বলল, শ্রাবণ কি হয়েছে? রেগে আছো কেন? শ্রাবণ বাস খায় গলায় বলল, রেগে যাব না তো কি করব? তোমরা আমাকে না জানিয়ে রিয়ার সাথে বিয়ে ঠিক করার ইচ্ছে পোষণ করলে কিভাবে? আমি এটাই বুঝতে পারছি না। সাবিয়া চৌধুরী শুকনো ঢেক গিলে বললেন, ওর সাথে বিয়ে ঠিক করব। তোমাকে কে বললো কে? কেন, কি মনে করেছো আমি জানতে পারবো না? না মানে? শ্রাবণ তপ্তশ্বাস ছেড়ে বলল, আম্মু তুমি প্লিজ আমাকে এখন মিথ্যা বুঝিও না। আমি বাড়িতে নেই কয়টা দিন হয়েছে। এর মাঝে আমাকে না জানিয়ে এরকম একটা সিদ্ধান্ত নিলে কিভাবে? তোমরা জানো তো আমার ওকে পছন্দ নয়। তাহলে কেন এটা করতে চাইছো? তৌকির চৌধুরী বললেন, শ্রাবণ আমার সিদ্ধান্ত নেয়নি এখনো, শুধু ভেবেই রেখেছি। শ্রাবণ উত্তরে বলল, আমি না এলে তো মনে হয় তোমরা সিদ্ধান্ত তাই ওই নিয়ে নিতে। সাবিহা চৌধুরী নরম কণ্ঠে বললেন, তুমি যা চাও তাই হবে। এবার শান্ত হও। আর কাব্য কোথায়? তোমরা কি চলে এসেছো? শ্রাবণ কোনোটাই উত্তর দিল না। রাগে শুধু বড় বড় শ্বাস ছাড়ে। তৌকির চৌধুরী সাবিহা চৌধুরীকে চুপ থাকতে বললেন। তৌকির চৌধুরী
আগেই বলেছিলেন ছেলে এই রকম সিদ্ধান্তে কখনোই মত দিবে না, বলতে শুনতেই চাইবে না। ও আগে থেকেই রিয়াকে পছন্দ করে না। আর বিয়ে তো দূরে থাক। শ্রাবণ কড়া গলায় বলল, যদি এরপরে তোমরা এই রকম কিচ্ছু করো তাহলে এই বাড়িতে আসবো না। তখন ভুলে যাব আমি তোমাদের ছেলে ছিলাম। কথাটা শেষ করে হন হন করে চলে গেল। তৌকির চৌধুরী একটু রেগে গিয়ে সাবিহা চৌধুরীকে বললেন, হয়েছে এবার শান্তি? ছেলে কি বলে গেল শুনেছো? আমি পাই পাই করে বলেছিলাম ছেলের মতের বিরুদ্ধে গিয়ে কিছু ভেবো না, এবার থাকো। এদিকে শ্রাবণ সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। রিয়া হাসি হাসি মুখে শ্রাবণের পথ আটকিয়ে দাঁড়ালো। শ্রাবণ চোখ বন্ধ করে তপ্তশ্বাস ছেড়ে রিয়াকে পাশ কাটিয়ে চলে যেতে নিল, কিন্তু রিয়া যেতে দিল না। আবারও সামনে দাঁড়িয়ে বলল, ভাইয়া কোথায় যাচ্ছ? শ্রাবণ উত্তরে বলল, জাহান্নামে যাচ্ছি। যাবি? রিয়া মুচকি হেসে বলল, তোমার সাথে জাহান্নামে কোনো আকাশ পাতাল সব জায়গাতেই যেতে পারবো। শ্রাবণ দাঁত চেপে বলল, তোকে শেষবারের মতো বলে দিচ্ছি, এরকম ঢং আমার সামনে দেখাবি না, নইলে কি করতে পারি তা তোর অজানা নয়। শ্রাবণ কথাটা বলে রিয়াকে পাশ কাটিয়ে চলে যায়। রিয়া শ্রাবণের পিছু পিছু চলে আসে বাহিরে। শ্রাবণের ধরার আগে সে গাড়িতে উঠে চলে যায়। রিয়ার পাশে ওয়ালেট বাড়ি মেরে বলল, আমি তোমাকে ভালোবাসি, মানে আমার তোমাকেই লাগবে। তুমি রাগ করলেও আমি তোমার পিছু ছাড়বো না। এদিকে হিয়া রিনা বেগমের সাথে ড্রয়িং রুমে বসে আছে। বেলা তখন 11:30টার মতো। বলতে গেলে গল্প করেছে। দুজনের মাঝে ভালো বোল্ডিংও আছে, যেমন ফ্রেন্ডের মধ্যে থাকে। রিমন একটু পরপর বাড়ির মেইন দরজায় উকি দিচ্ছে। হিয়া ওকে এমন করতে দেখে অনেকক্ষণ ধরে বলতে চাচ্ছে কিছু, কিন্তু বলতে পারছিল না। শেষে এসে বলেই দিল, ভাইয়া এমন উতাল হয়ে আসো কেন? কেউ আসবে নাকি? কে আসবে? আছে একজন। আমাকে বলা যাবে না নাকি? তোকে বলবো কেন? তুই আমার কে হস? হিয়া রেগে গিয়ে রিনা বেগমকে বলল, খালামণি, তোমার ছেলে দেখো কি বলে, ভালো কথা জিজ্ঞাসা করলেও অমন করে। রিনা বেগম ছেলেকে ধমক দিলেন, এই তুই ওর সাথে এমন করছিস কেন? মেয়েটা এসেছে, কই দেখবি ওর জন্য কি করা যায়। না হয় ঈদের কিছু শপিংই করে দে, তা না করে ঘরে বসে বসে ঝগড়া করছিস। রিমন হিয়ার দিকে তাকিয়ে বলল, শপিংয়ে যাবি? হিয়া মুখে হাসি ফুটিয়ে বলল, যাব। রিমন হেসে বলল, ঠিক আছে, সন্ধ্যার পরে নিয়ে যাব। সত্যি? হুম। এর মিনিট 15 পর শ্রাবণের গাড়ি রিমনের বাড়িতে এসে থামলো। রিমন শ্রাবণকে ভিতরে আনলো। রিনা বেগমে উঠে দাঁড়িয়ে শ্রাবণের সাথে কথা বললেন। হিয়া তো এই মুহূর্তে শ্রাবণকে দেখে শখ, গলা দিয়ে আওয়াজই বের হচ্ছে না। মনে মনে যে যে খুশি বলারই বাহিরে। শ্রাবণ যখন ওর অনুপস্থিতিতে টের পায় চলে এসেছে, ও মানে সত্যিকারেরই ভালোবাসে। হিয়ার খুশি খুশি লাগছে, তবে প্রকাশ করলো না। শ্রাবণকে ওদের সাথে কথা বলতে দেখে মুচকি হেসে উঠল, যা শ্রাবণের চোখে আড়াল হলো না। রিনা বেগম শ্রাবণকে মস্করা করে বললেন, হঠাৎ বড়লোক মানুষ সের আগমন। শ্রাবণ হেসে বলল, আন্টি, যে কথা, আমার চেয়েও আপনারা কি কোনো অংশে কম? আর আমাকে কি পর মনে করবেন? না বাবা, পর মনে করবো কেন? তুমি আমার ছেলেরই মতো। বসো বসো। শ্রাবণ হিয়ার দিকে তাকিয়ে বাঁকা হেসে চোখ নামালো। হিয়া যেন ধ্যান থেকে বের হলো, সাথে 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 রিমনের দিকে তাকালো। শ্রাবণ রিমনের মাকে হিয়াকে দেখিয়ে বলল, আন্টি, এই মেয়েকে, ও আমার বোনের মেয়ে। শ্রাবণ রিমনের সাথে টুকটাক কথা বলতে শুরু করলো। রিনা বেগম বললেন, তাহলে তোমরা কথা বলো, আমি ভিতরে যাচ্ছি। রিনা বেগমের সাথে সাথে হিয়াও চলে যেতে নিল।
রিমনকে ডেকে বলল, হিয়া তুই থাক না, আমাদের সাথে কথা বল। হিয়া জোরপূর্বক একটু দূরেই দাঁড়িয়ে রইল। শ্রাবণ উঠে দাঁড়িয়ে হিয়ার দিকে এগিয়ে বলল। হিয়া অন্যদিকে তাকিয়ে রইল। শ্রাবণ হিয়ার মুখ পানে তাকিয়ে বাঁকা হেসে বলল, এত সাহস কোথা থেকে পেলে বৌজান? হিয়া আমতা আমতা করে বলল, কিসের সাহস? এই যে জামাইকে না জানিয়ে চলে এলে এখানে। আমি অনুমতি দিয়েছি কি মানে? কি সব ফালতু কথা বলছেন? শ্রাবণ মুহূর্তে কাট গলায় বলে উঠল, তোমায় কৈফিয়ত দেওয়ার জন্য আসিনি, শুধু অ্যালার্ট করতে এসেছি। বিকেলের মধ্যে বাড়ি চলে যাবে। খারাপ লোক দুনিয়ায় একটাও দেখে না। হিয়া বলল, আমি যাব না। কেন যাবে না? তোমাকে যেতে বলছি মানে তুমি যাবে। এর বাইরে কোনো কথা শুনতে চাচ্ছি না। হয় এখন আমার সাথে চলো, না হয় বিকেলের আগে চলে এসো। হিয়া কোনো কথা না বলে ভিতরে একটা রুমে চলে গেল। শ্রাবণ রিমনের থেকে বিদায় নিয়ে চলে গেল। বিকেলের দিকে হিয়া বাসায় চলে এলো। নিচতলায় কাব্যর সাথে দেখা হয় ওর। কাব্য জিজ্ঞাসা করে, আপু কোথায় যাচ্ছ? কোথাও যাচ্ছি না, খালামণির বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকে চলে এলাম। এত তাড়াতাড়ি? হুম। এর মাঝে শ্রাবণ আর বাড়ি ফিরে আসেনি। কাব্য নিচতলা থেকে নিজেদের ফ্ল্যাটে আসে। তখনই কাজের আন্টি রান্না করতে আসে, সাথে হিয়াও আসে। হিয়া ড্রয়িং রুমে ঢুকে কাব্যকে বলে, ভাইয়া তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? না আপু, কোনো অসুবিধা হচ্ছে না। হিয়া এসেছে শ্রাবণকে দেখতে, কিন্তু বাহানা দিল অন্যটা। কাব্য বুঝতে পারল হিয়ার চোখ কি খুঁজেছে। হিয়া কথা বলতে বলতে ভিতরের রুমগুলোতে উকি দিল। শ্রাবণকে দেখতে না পেয়ে মনটা খারাপ হয়ে গেল। কাব্য ফোন আনার বাহানা দিয়ে রুমে এসে শ্রাবণকে কল দিল। হ্যালো ভাইয়া, সন্ধ্যায় কি খাবো আন্টি জিজ্ঞাসা করছে। শ্রাবণের যেন পাগল পাগল লাগছে। সকাল থেকে রাগ উঠে যাচ্ছে, কোনো জায়গায় থেকে রাগ ছাড়া ফিরে আসছে না। এখন আবার কাব্য। শ্রাবণ কাব্যর সাথে এখন অন্তত রাগ দেখাতে চাচ্ছে না। নিজেকে অনেকটাই স্বাভাবিক করে বলল, তুই যা খাবি তাই বল, আমিও তাই খাবো। আমি কি খাবো সেটা তো ভেবেই পাচ্ছি না, তাই তোমাকে জিজ্ঞেস করছি। তোর যা পছন্দ হয় তুই তাই রান্না করতে বল। দরকার হলে ইউটিউব দেখে বল কি খাবি। কাব্য তাজ্জব বনে গেল ভাইয়ের কথা শুনে। সাথে সাথে বলল, ভাইয়া হিয়া আপু এসেছে তোমাকে খুঁজতে। শ্রাবণ চট করে বলল, ওকে ওখানেই বসতে বল, আমি আসছি। শ্রাবণ ড্রয়িং রুমে ড্রাইভারকে বলল তাড়াতাড়ি ড্রাইভ করতে। কাব্য হিয়াকে বসতে বলল। হিয়া পট করে বসে পড়ল। ও এটাই চাইছিল। ওদিকে আবার কাজের মহিলা রান্না করছে। কাব্য এই সেই কথা বলতে বলতে হিয়াকে বসিয়ে রাখে। হিয়া চলে যেতে আসেনি, শ্রাবণের সাথে দেখা করেই যাবে। ওর চোখটা চাতক পাখির ন্যায় শ্রাবণের খুঁজছে। শ্রাবণ ফ্ল্যাটে এলো। হিয়া শ্রাবণের দেখে উঠে দাঁড়ালো। কেমন যেন ভয় ভয় লাগছে হিয়া। ফ্ল্যাট থেকে চলে যাওয়ার জন্য পা বাড়াতে নিতে শ্রাবণ ইশারা করে বসতে বলে নিজের রুমে চলে গেল। হিয়া বলল, না, চলে গেল। কাব্য এগিয়ে গিয়ে বলল, আপু চলে যাচ্ছ কেন? আবার পরে আসবো। হিয়ার মনে অন্যরকম অনুভূতি জন্ম নিচ্ছে। শ্রাবণকে দেখতেও ইচ্ছে করছে, আবার শ্রাবণের সামনে গিয়ে দাঁড়াতেও ভয় লাগছে। শ্রাবণ নিজের রুমে থেকে বেরিয়ে এসে হিয়াকে দেখতে না পেয়ে রাগে টেবিলে জোরে লাথি মারল। শালার আজকেও এমন এমন কিছু হচ্ছে যার জন্য শ্রাবণের রাগ বাড়ছে, বই কমছে না। শ্রাবণ তৎক্ষণাৎ কিচেনের দিকে এগিয়ে গিয়ে কাজের মহিলাকে বলল, আন্টি ওই হিয়া নামের মেয়েটাকে একটু ডেকে আনুন তো। বলুন যে বাসা ভাড়া রেডি করে রেখেছি, যদি একটু এসে নিয়ে যায়। কাজের মহিলা সম্মতি জানিয়ে চলে গেল। হিয়া নিজেদের ফ্ল্যাটেও ঢুকতে পারেনি।
এর আগে কাজের মহিলার ডাক পায়, হিয়া আবারও উপরে আসে। এই ফাঁকে যদি শ্রাবণের একটু দেখতে পায়। শ্রাবণ নিজেদের রুমে ঢুকলো। হিয়া এলে কাব্যকে রুমে যেতে বলে। হিয়া রুমে যেতেই শ্রাবণ বসতে বলল। হিয়া ঘাবড়ে গিয়ে বলল, আমি বাইরে যাব? শ্রাবণের মেজাজ তুঙ্গে উঠে গেল। সকালের থেকে কি হচ্ছে কিচ্ছু ভালো লাগছে না। যে একটু মেয়েকে দেখবে তবুও সে নাকি চলে যাবে। শ্রাবণ এগিয়ে এসে বলল, কোথায় যাবে? চলে যাব। শ্রাবণ থমথমে গলায় বলল, চলে যাবে? একটু থাকো, কথা বলো আমার সাথে, পরে পরে বলবো। এখন যাই। শ্রাবণ ধমক দিয়ে বলল, চুপচাপ এখানে বসো, না হয় এমন থাপ্পড় দেব কানে শুনতে পারবে না। হিয়া চুপচাপ বসে রইল। কতক্ষণ ভেবে একটা প্রশ্ন করলো, আচ্ছা, আপনি কি কি করেন? শ্রাবণ গা ছাড়া ভাব নিয়ে বলল, আমি আবার কি করব? মডার্ন করি। 20টার মতো মামলা আছে আমার নামে। শ্রাবণ শেষের কথাটা এমনভাবে বলেছে যে কেউ শুনলে বিশ্বাস করবে। হিয়া ভয়ে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, আমি চলে যাই? হ্যাঁ। কেন? বসো না, আবার আসবো। বসতে বলেছি বসো। আমি মিথ্যে বলেছি পরে আসবো? পরে আসবো। হিয়া বলতে দেরি হলো, কিন্তু শ্রাবণের থাপ্পড় মারতে দেরি হলো না। মেয়েটাকে সোজাভাবে বললে তেড়িবেড়ি করবে। একে কঠিনভাবে ভালোবাসা বোঝাতে হবে। হিয়ার গালে হাত দিয়ে ড্যাব ড্যাব করে সে তাকিয়ে রইল। শ্রাবণের হাতে থাপ্পড়কে হিয়া ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। হিয়া চাহনি দেখে শ্রাবণের মনে হচ্ছে ওর অনেক বড় কিছু করে ফেলেছে। তবুও দমে গেল না। কড়া গলায় বলল, আমার সাথে এত জেদ করা যাবে না তোমার। হিয়া তখনও শ্যামচুয়ের মতো দাঁড়িয়ে আছে। শ্রাবণ হিয়ার দিকে এগিয়ে গেল। হিয়ার গাল থেকে ওর হাত সরিয়ে নিজের হাতে শুয়ে মেলায়েম কণ্ঠে বলল, বউজান, খুব লেগেছে তাই না? হিয়া কেঁদে দিল। এই প্রথম মনে হয় তার গালে কেউ থাপ্পড় মারল। শ্রাবণ হিয়ার মুখে হাত ছাপিয়ে বলে উঠল, এই মেয়ে, কাঁদছো কেন? জোরে মেরেছি নাকি? বোকা মেয়ে কোথাকার! হিয়া কান্না থামিয়ে বলল, আমি আপনাকে ভালো ভাবতাম, আর আপনি আমায় থাপ্পড় মারলেন। জেদ করলে বলেই তো মারলাম। হিয়া নাক টেনে বলল, আমাকে কেউ এভাবে কোনোদিন মারেনি, আর আপনি আমাকে মারলেন। আরেকবার ভালো করে বলতেন, থাকবো না আমি। শ্রাবণ গলা কণ্ঠ ভারী করে বলল, আবার একই জেদ নিয়ে পড়ে থাকলে আরেকটা থাপ্পড় খাবে। চুপচাপ বসো। হিয়ার গালে হাত দিয়েই বসলো। শ্রাবণ এগিয়ে এসে ব্যাগ থেকে টাকা বের করে নিয়ে এসে হিয়ার সামনে ধরল। হিয়া জিজ্ঞাসাসুর দৃষ্টিতে তাকালে শ্রাবণ বলল, বাসা ভাড়ার টাকা লাগবে না। কেন লাগবে না? হিয়ার মুখ ঘুরিয়ে বলল, নেব না। যার বাসা তাকে গিয়ে দিন। শ্রাবণ ভ্রু কুঁচকে নিয়ে বলল, শুরুতে তো বলেছিলেন এই বাসা তোমার, তাহলে এখন আবার নতুন মালিক এলো নাকি? আশ্চর্য তো! শ্রাবণ হিয়ার হাতে টাকাগুলো দিয়ে বলল, আর রসিকতায় করে বলল, জামাই বলে বাসা ভাড়া নিবে না? তাতে হবে না। অন্য কাউকে দিলে তো ঠিকই টাকা দিত। হিয়া টাকাগুলো নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, নিলাম, এখন চলে গেলাম। শ্রাবণ স্বাভাবিকভাবে বলল, ঠিক আছে, যাও। হিয়া শ্রাবণের থেকে সম্মতি পেয়ে তবুও বলল, চলে গেলাম কিন্তু। ঠিক আছে, যাও। যাব। যাও। হিয়া রুম দরজা দিকে যেতে যেতে ভয়ার্ত কণ্ঠে বলল, আমি কিন্তু 3বার জিজ্ঞাসা করেছি যাব নাকি। আপনি যেতে বলেছেন তাই যাচ্ছি। এরপরও কিন্তু থাপ্পড় মারতে পারবেন না। শ্রাবণ গম্ভীর কণ্ঠে বলল, তুমি যদি আরেকবার জিজ্ঞাসা করেছো তাহলে সত্যি সত্যি থাপ্পড় মারব। হিয়া কোনো কথা না বলে দ্রুত চলে গেল। শ্রাবণ ওর যাওয়ার প্রাণে তাকিয়ে হেসে উঠল। অনেকক্ষণ ধরে হাসি চেপেছিল।
একটা থাপ্পড়েই মেয়েটা বেশ কাবু হয়ে গিয়েছে। শ্রাবণ যদি জানতো ওকে কাবু করার জন্য এমন একটা থাপ্পড় দরকার ছিল, তাহলে অনেক আগেই মারতো। হিয়ার ফ্ল্যাটে এসে নিজের রুমে চলে গেল। হাতে থাকা টাকাগুলো গুনে দেখলো। ও যে 10,000 টাকা বেশি চেয়েছিল, শ্রাবণ তাই দিয়েছে। হিয়া টাকাটা আলাদা করে রাখলো। টাকা ও নিবে না, কেমন ইতস্ত লাগছে। হিয়া 10,000 টাকা আলাদা করে বাদ বাকি টাকাগুলো নিয়ে রুম থেকে বের হলো। হামিদ শিকদারের রুমে চলে এলো। হামিদ শিকদার বইয়ের কিছু একটা পড়ছিল। হিয়াকে দেখেই সাথে সাথে হিয়ার মুখপানে তাকালেন। থাপ্পড় খাওয়ার কারণে হিয়ার গাল লাল হয়ে আছে, যা হামিদ শিকদারের চোখের আড়াল হলো না। তিনি বই চাপিয়ে বললেন, কি ব্যাপার? আমার আম্মুটার মুখটা লাল হয়ে আছে কেন? হিয়া আমতা আমতা করে বলল, কই লাল হয়ে আছে? এই যে আমি দেখতে পারছি। হিয়া হেসে হেসে বলল, কি বলতেছে? ছাদে গিয়ে সেখানে একটা গাছের সাথে লেগে এমন লাল হয়ে গিয়েছে। আর তার উপরে একটু উম, চুলকে ছিলাম। আমি আরও ভাবলাম তোমার আম্মু ধরে মারলো নাকি। যাই হোক, বসো। হিয়া টাকা গুনে এগিয়ে দিয়ে বলল, বাবা এই টাকাগুলো ওই উপরের ভাড়াটিয়া দিয়েছে। হামিদ শিকদার কপালে ভাঁজ ফেলে বলল, এত আগেই ভাড়া কত বলেছিলে? 45,000 শুনেছ? হুঁ বাবা, গুনেই এনেছি। হামিদ শিকদার টাকাগুলো নিয়ে বললেন, ভাড়া নিয়ে কোনো গোলমাল পাকাওনি তো? আগের বার তো গোলমাল ধরেই ছিলে। হিয়া মাথা ডান বাম নাড়াতে নাড়াতে জোর গলায় বলল, বাবা, কোনো গোলমাল পাকাইনি। আগের বার তো শয়তানি করে ভাড়া বেশি চেয়ে এবার ওদের কাছে বেশি চাইনি। আর তোমার কি আমাকে বিশ্বাস হয় না? না, তা বলিনি, বিশ্বাস তো হবে না কেন? আমি তোমাকে সবচেয়ে বেশি বিশ্বাস করি। তোমাকে এতটাই বিশ্বাস করি যে তোমার আম্মুকেও অতটা বিশ্বাস করি না। হিয়া হামিদ শিকদারের পাশে বসে বইটা নিয়ে বলল, থ্যাংক ইউ বাবা, বিশ্বাস করার জন্য। আর কি করতেছো এখন? হামিদ শিকদার গম্ভীর শ্বাস ছেড়ে বললেন, কি আর করব, লয়ারদের যা কাজ থাকে। হিয়া হেসে হেসে বলল, ভালো করে কাজ করো। শেষে যদি আমি কোনো দিন আসামি হই, আমাকে কিন্তু ছাড়িয়ে দিতে হবে। হামিদ শিকদার স্বস্তির শ্বাস ছেড়ে মেয়ের মাথায় হাত রেখে বললেন, কোনো দিন আসামি হবে না, আর এমন দিন আসবেও না, ইনশাল্লাহ। হিয়া ভাবুক গলায় বলল, হতেও তো হতেও তো পারে, তবে আমাকে কিন্তু সারাতে হবে। ঠিক আছে, সারাবো। পাগলি মেয়ে কোথাকার। এখন যাও, পড়তে বসো। আচ্ছা। সন্ধ্যায় ইফতার পরে হিয়া ড্রয়িং রুম থেকে নিজের রুমে এসে পড়তে বসে ঠিকই, কিন্তু তার হয় মনে হয় শ্রাবণের কাছেই রয়েছে। হিয়া শ্রাবণের কথা ভাবতে ভাবতেই মুচকি হাসলো। পরক্ষণই থাপ্পড়টার মনে পড়ল। সাথে সাথে শ্রাবণের বকতে শুরু করলো। হিয়া সেই 10,000 টাকা একটা খামের ভরে রাখলো। এইটা দিয়ে দেবে শ্রাবণকে, কিন্তু শ্রাবণকে দিলে বেশিরভাগ ও নেবে না। আর যদি থাপ্পড় মারে, এই ভয়টাও হিয়ার আছে। তাই এইটা কাব্যকেই দিয়ে পাঠাবে হিয়া। তবে এই সময় কাব্যকে পাবে কি করে? ভাবতে ভাবতে হিয়া শ্রাবণকে মেসেজ দিল, এই যে, আপনি কি অ্যাক্টিভ আছেন? শ্রাবণ মেসেজটা মিনিট পাঁচেক পরে দেখলো। ভাবলো, এটা কোনো মেসেজ হলো? ভালো করে বলা যেত না, না চিনে তো ঠিকই জামাইজান বলতে পেরেছিল। আর চিনেও জামাইজান বলছে না। শ্রাবণ ফোঁস করে শ্বাস ছেড়ে মেসেজ লিখলো, এভাবে মেসেজ দেয়? সেদিন তো না জেনে জামাইজান বলেছিলে, আর এখন আমি এই যে হয়ে গেলাম। এইবারের মতো মাফ করে দিলাম। এরপরে যদি এমন করে মেসেজ দাও, তাহলে আবারও তোমাকে তুলতুলে গাল থাপ্পড় দিয়ে 2বার ভাববো না। হিয়া মেসেজ সিন করে বাকরুদ্ধ। এ তো সোজা থেত দিচ্ছে। হিয়া এই কথায় কোনো উত্তর দিল না। লিখল, আপনার ভাই কোথায়? কোনো
কোনো দরকার কি? ওকে বলুন একটু নিচে আসতে। কেন? একটু দরকার। আমাকে বলা যাবে না নাকি? না, ওকে বলবো। ঠিক আছে। শ্রাবণ কাব্যকে ডাক দিল। কাব্য শ্রাবণের সাথে এসে বলল, "কি হয়েছে বলো? একটু নিচে যাও তো ভাই। হিয়া তোকে কি যেন বলবে আমাকে।" "হুম, ঠিক আছে যাচ্ছি।" কাব্য দোতলা আছে। হিয়া মেইন গেটে খুলে কাব্যকে সেই খামটা এগিয়ে দিয়ে বলল, "ভাইয়া এইটা শ্রাবণ ভাইকে দিয়ে দিও।" "কি আছে এতে?" হিয়া পট করে বলল, "তোমার বড় ভাইয়ের জন্য একটা চিঠি।" কাব্য খুশি হয়ে খামটা নিয়ে উপরে চলে আসে। শ্রাবণ তখন পানি খাচ্ছিল। কাব্যকে দেখে বলল, "কি রে, কি বললো ও?" "ভাইয়া, আপু তোমার জন্য একটা চিঠি পাঠিয়েছে।" শ্রাবণ কথাটা শোনা মাত্রই খামটা নিয়ে খু খুলে দেখলো টাকা। টাকাগুলো উল্টিয়ে পাল্টিয়ে দেখলো, কিন্তু কোথায় চিঠি পেল না। শ্রাবণ টাকাগুলো কাব্যর হাতে দিয়ে বলল, "দেখতে দেখ তো কোথায় চিঠি?" কাব্য টাকাগুলো দেখে বলে উঠল, "ভাইয়া, নেই তো।" শ্রাবণ রাগে দাঁত চেপে বলল, "বুঝতে পেরেছি, ও টাকাগুলো এই উছিলায় ফিরিয়ে দিয়েছে আর বলেছে চিঠি দিয়েছে। আবার শুধু এই ফ্ল্যাটে আনতে পারলে হয়। দেখিস কি করি।" সাবিহা চৌধুরী গম্ভীর চিন্তায় মগ্ন হয়ে আছে শ্রাবণকে নিয়ে। ছেলেটা কোথায় থাকে আর আল্লাহই ভালো জানে। আবার রিয়ার সাথে বিয়ে ঠিক করবে তাও রাজি না। এদিকে রিয়ার বাবা মাকেও কথা দিয়েছে। তৌকি চৌধুরী এসে বসলেন। সাবিহা চৌধুরী বললেন, শ্রাবণ কি অন্য কাউকে পছন্দ করে? কি জানি, জানি না তো। আর মনে হয় না কাউকে পছন্দ করে। হঠাৎ এই কথা, ও যখন কাউকে পছন্দ করে না তাহলে রিয়াকে বিয়ে করতে সমস্যা কি? তা তোমার ছেলেই ভালো জানে। তবে ও ওকে পছন্দ করে না, তাই হয়তো বিয়ে করতে চায় না। আজ পছন্দ হয়নি তো কি হয়েছে? বিয়ে হলে ঠিকই পছন্দ হবে। তো কি করছো? মাথা ঠিক আছে? আজকে দেখলে না কি রকম রেগেছিল? এরপরও এই নিয়ে কথা বললে ও চলে যাবে। প্লিজ এইগুলো বাদ দাও। কি করে বাদ দেব? আমি রিয়ার বাবা মাকে কথা দিয়েছি। কথা দিয়েছো, এখন তোমার ছেলে তো বিয়ে করতে চায় না। সাবিয়া চৌধুরী কড়া গলায় বললেন, যত যাই হোক বিয়ে রিয়ার সাথেই হবে। দরকার পড়লে ছেলেকে ১০০ বার বোঝাবো। কালকে কালকেই ওকে আংটি বাড়িতে এনে আংটি পরিয়ে রাখবো। রিয়ার বাবা মাকে কালকে সকালে আসতে বলবো। আর শ্রাবণকে মিথ্যে বলে বাড়িতে আনবো। এরপরে দেখো আমি দুজনকে আংটি বদল করিয়েই ছাড়বো। তৌকির চৌধুরী চুপ করে রইল। মনে হচ্ছে মা ছেলে এক দফা লড়াই বেঁধেই যাবে। সাবিয়া চৌধুরী চলে গেলেন। তৌকির চৌধুরী তার যাওয়ার পানে তাকিয়ে বিড়বিড় করে বললেন, কি দরকার ছেলের ওই মেয়ের সাথে বিয়ে দেওয়ার? বলেছেই তো বিয়ে করবে না, শুধু শুধু ঝামেলা করা। আর শ্রাবণ তো বলেই গেল এই নিয়ে কোনো কথা শুনতে পেলে বাড়িতে আসবে না। কিন্তু এই মহারানীকে কে বোঝায়? উনি আছে উনার কথা নিয়ে। দেখা যাক কালকে মা ছেলে কি ধামাকা বাঁধায়। আমি কিছুই বলবো না, যা বলার সব ছেলেই বলবে। পরের দিন সাবিহা চৌধুরী সকাল 10টার দিকে শ্রাবণকে মিথ্যে বাহানা দিয়ে বাড়িতে আনলেন। রিয়ার বাবা মাকে দেখে ওর আর বুঝতে বাকি রইল না কি হবে সামনে। আর সকলে কালামের সাথে এমন কিছুই খবর পেয়েছিল। আর তাই সত্যি হলো। শ্রাবণ নিজের রাগ কোনো মতো কন্ট্রোল করে সবার সাথে কথা বলল। মনে মনে ঠিক করলো, শুধু আংটির কথা কেউ বলুক, একবারে ঝড় বাঁধিয়ে দেবে। তৌকির চৌধুরী শ্রাবণের মন বুঝতে পারলেন না, তবে চোখ দেখতে বুঝতে পারলেন কিছু একটা হবে। বড় আশার বড় ঝড় আসার আগে পরিবেশ যেমন নিস্তব্ধ থাকে, শ্রাবণ ঠিক তেমন গুমট বেঁধে আছে। তার মনে মনে অন্য একটা বিষয় নিয়ে খুব ভয় হচ্ছে, জানেন কাউকে বোঝাতেও পারছেন না। বন্ধুরা,
পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প মন দেওয়া না, 1 থেকে 8 পর্যন্ত। লেখিকা জেরিন আক্তার চলবে।